ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আমাদের অবস্থাটা অনেকটা বঙ্কিমচন্দ্রের মৃণালিনী উপন্যাসে পশুপতির মতো, বুঝলেন? উভয় সংকটে তাঁর চিত্ত মধ্যে গুরুতর চাঞ্চল্য জন্মিল। দেশ জুড়ে করোনার দাপট বেড়ে চলেছে, তার মধ্যে উভয় সংকটে আমজনতা। বাইরে বেরোলে রোগের ভয়, আর ঘরে আটকে থাকলে জীবিকা হারানোর ভয়। একদিকে গুজব নাকি সরকার বাহাদুর আবার দৃঢ়ভাবে লকডাউন ঘোষণা করতে পারে, আর অন্যদিকে বিভ্রান্তি যে কোভিডে আক্রান্ত হলে যাব কোথায়, কোনটা ঠিক কোনটা ভুল, কি করব কি করব না। এই অত্যন্ত প্রয়োজনীয় প্রশ্নগুলো নিয়ে সমস্ত বিভ্রান্তির অন্ধকারে আলো ফেলতে আমাদের আজকের এই পর্ব। চিকিৎসক, অর্থনীতিবিদ, নাগরিক সমাজ থেকে রাজনীতি, সমস্ত ক্ষেত্রের বক্তব্য স্পষ্ট করে তুলে ধরবো আপনাদের সামনে। উদ্দেশ্যটা পরিষ্কার, যাতে এই পর্যায়ে অতিমারি নিয়ে প্রত্যেকটা প্রশ্নের স্পষ্ট জবাব পেয়ে আমরা নিজেদের এবং প্রিয়জনদের নিরাপদে রাখতে পারি, যাতে হাসপাতালে একটা বেডের জন্য মাথা কুটতে না হয়। আমরা শুরুতেই দেখাবো যেভাবে দেশ জুড়ে করোনার প্রকোপ বাড়ছে তাতে লকডাউন তুলে দেওয়ার বিপক্ষে, নিয়ম শিথিল করে আনলক পর্যায়ের বিরুদ্ধে কোন কোন যুক্তি সামনে আসছে দেখুন। আনলক 1 শুরু হতেই রাস্তাঘাটে ফিরেছে সেই ভিড়ের চেনা ছবি, শিখে উঠেছে সামাজিক দূরত্ব। আর তার মধ্যেই রাজ্যে এবং দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমিতের সংখ্যা, যা দেখে চিকিৎসকরা দাবি করছেন এটা আর কিছুই নয়, স্রেফ ভুল সময় লকডাউন তোলার মাসুল। যখন কড়াকড়ি আরো বাড়ানো উচিত ছিল, তখন কড়াকড়ি শিথিল করার ফলে করোনা সংক্রমণ এমন মারাত্মক চেহারা নিল। এই আনলকিংটা আরেকটু গ্র্যাজুয়াল, আরেকটু পরিকল্পিত, আরেকটু স্ট্রাকচার্ড ওয়েতে যদি আমরা করতে পারি বা করতাম, তাহলে হয়তো এই সাডেন নাম্বারস যেটা বেড়ে যাচ্ছে, যেটা আমাদের হেলথ কেয়ারের পক্ষে ম্যানেজ করা হয়তো আগামী দিনে ডিফিকাল্ট হবে, সেটা একটু ভালো হতো। যে হারে মানুষ আসছে, পজিটিভ পেশেন্ট আমাদের কাছে আসছে, তাতে নাম্বারস বাড়বেই। 1 জুন থেকে কড়াকড়ি শিথিল হবার পর থেকে দেশে করোনা সংক্রমিতের সংখ্যা যেভাবে বেড়েছে তা যথেষ্ট চিন্তার। 31 মে চতুর্থ দফার লকডাউনের শেষ দিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 1,82,143। আর বুধবার আনলক 1-এর দশম দিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা 2,76,583। অর্থাৎ আনলক 1-এর প্রথম 10 দিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় 95,000। চীনের যে উহানে করোনা ভাইরাস সংক্রমণের উৎপত্তি, আক্রান্তের সংখ্যার নিরিখে তাকেও ছাপিয়ে গিয়েছে মুম্বাই। উহানে করোনা আক্রান্তের সংখ্যা 50,334 আর মুম্বাইয়ে 51,100। করোনা আক্রান্তের নিরিখে দেশে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি, জুলাই মাসের শেষে দিল্লিতে আক্রান্তের সংখ্যা 5.5 লক্ষে পৌঁছে যেতে পারে। 15 जून को उम्मीद है कि 44,000 केस हो जाएंगे। 30 जून तक 1 लाख केस हो जाएंगे। 15 जुलाई तक 2.25 लाख केस हो जाएंगे और 31 जुलाई तक लगभग 5,32,000 केस हो जाएंगे दिल्ली में। চিকিৎসকরা বলছেন এই পরিসংখ্যানে স্পষ্ট যেটা লকডাউন শিথিল করার আদর্শ সময় ছিল না। এ প্রসঙ্গে নিউজিল্যান্ডের উদাহরণও দিচ্ছেন অনেকে। সেখানে আক্রান্তের সংখ্যা 1 অঙ্কের ঘরে নেমে আসার পরে লকডাউন শিথিল করা হয়। মৃত্যুর হার কমে আসার 1 মাসের বেশি সময় পর লকডাউন শিথিল করে স্পেন। কিন্তু ভারত যেভাবে লকডাউন থেকে আনলকের পথে হাঁটলো, তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেক চিকিৎসকের মনে। এই মুহূর্তে সংক্রমণ যেভাবে বাড়ছে এবং লকডাউন উঠে যাওয়ার পরে যেভাবে বাড়তে চলেছে, সেই পরিস্থিতি সামাল দেওয়ার মতন ইনফ্রাস্ট্রাকচার কি আমাদের আছে? তাহলে কি আমাদের আরেকটু ফেজিকভাবে লকডাউনটা তুললে ভালো হতো না? ফার্স্ট ওয়েভেই পিকে উঠলাম না, অথচ লকডাউন উঠে গেল, এটা কিন্তু একটা সাংঘাতিক পরিস্থিতির জন্ম দিতে পারে। লকডাউন শিথিল করা নিয়ে সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। More than 100,000 cases have been reported on 9 of the past 10 days. This is not the time for any country to take its foot off the pedal. This is the time for countries to continue to work hard on the basis of science, solutions and solidarity. এর মধ্যে বুধবারই এদেশে করোনা আক্রান্ত হয়ে প্রথম কোন জনপ্রতিনিধির মৃত্যু হলো। তামিলনাড়ুর ডিএমকে বিধায়ক যে আনভাজগানের প্রাণ কেড়েছে করোনা। মারণ ভাইরাস থাবা বসিয়েছে বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও তার মা মাধবী রাজে সিন্ধিয়ার শরীরেও। এরপর করোনা পরিস্থিতি কোন দিকে গড়াবে তা নিয়ে যথেষ্ট উদ্বেগে রয়েছেন চিকিৎসকরা। ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ঠিক যেভাবে লকডাউনের বিপক্ষে, এই রাতারাতি তুলে দেওয়ার বিপক্ষে যুক্তিগুলো দেখালাম,
ঠিক সেইভাবে পক্ষের যুক্তিগুলো রাখবো, কিন্তু সবার আগে যাব বিশিষ্ট ভাইরোলজিস্ট ডক্টর অমিতাভ নন্দীর কাছে। ডক্টর নন্দী, লকডাউনের সময় গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী ছিল। 1 জুন থেকে কিন্তু যে লকডাউন আনলক 1 ফেজের মধ্যে দিয়ে আমরা গেলাম, তাতে দেখলাম যে আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা দুটো শুধু বাড়ছে তা নয়, রেকর্ড হারে বাড়ছে। এবং অনেক পরিসংখ্যানবিদ বলছিলেন যে প্লাটো কবে হবে। প্লাটো তো দূরস্থান, দূরবীন দিয়েও যে কোনোদিন প্লাটো হবে সেটা দেখা যাচ্ছে না। আমার প্রশ্নটা খুব পরিষ্কার আপনার কাছে, যে 1 জুন থেকে যে শিথিলতার পথে আমরা হাঁটলাম, অনেকে বলছেন মুক্তির পথে তাই যে ছিল, আমাদের কি সেই শিথিলতা বা এই তাৎক্ষণিক মুক্তির মূল্য দিতে হচ্ছে? ডক্টর নন্দী। সুমন, আমার একটা খুব চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমি এখন যেটা মনে করছি, দর্শকদের জন্য আমি এটাই বলবো যে আমাদের এখন একটা সময় হয়েছে যে আমরা এই গত 4-5 মাসে কি করেছি তার একটা স্টক টেকিং করা হোক, এবং স্টক টেকিং করে সেইখানে কোথায় কোথায় ভুল ভ্রান্তি হয়েছে সেটা ইমিডিয়েটলি আমাদের বসে আইডেন্টিফাই করতে হবে। এবং এটা আমি ব্যক্তিগত কোনো ইন্ডিভিজুয়াল থেকে নিয়ে যারা প্ল্যানিং করছেন, অর্থাৎ সরকার, সমস্ত মানুষকে বলছি, আপনারা সবাই মিলে ভাবুন কি করে চলেছি আমরা। কেন অনেকগুলো জিনিস আছে যেটা আমি আজকে বলতে বাধ্য হব। তবে তার আগে আমি দর্শকদের, সব প্রকারের দর্শকের কাছে আমি ক্ষমা চেয়ে নেব। আমি যদি কাউকে হার্ট করি কোনো কথা দিয়ে, অন্যভাবে নেবেন না। আমি যা কিছু বলবো আজকে সবটা হচ্ছে আমাদের মানুষের স্বার্থে, আমাদের পৃথিবীর স্বার্থে, জনমানবের স্বার্থে। আমার ব্যক্তিগত বা কোনো গোষ্ঠী, কোনো দল তার জন্য নয়, কোনো ধর্ম তাদের জন্য নয়। আমরা যেটা করে চলেছি, আমরা ভুলে গেছি। আমরা দেখা যাচ্ছে, যেটা দৃশ্য তো দেখা যাচ্ছে, করোনা একটা অসুখ যেটা একেবারে নতুন, আমরা তার কিছু জানি না। এবং বয়স সর্বসাকুল্যে 6 মাস হয়েছে। একটা জিনিসের উপরে রিসার্চ করা, একটা জীবাণু, তার উপরে রিসার্চ করে সঠিক তথ্য বার করতে বছরের পর বছর লাগে, যুগের পর যুগ লাগে। অথচ আমরা এর মধ্যেই সেটা ভাবছি যে অনেক কিছু জেনে গেছি। এত আমিত্বে ভরে গেছে, পুরো ব্যাপারটা খালি আমিত্বে চলছে। এটা ভুল পথে চলেছি আমরা। কেউ এটাতে কিছু করে তার ক্রেডিট নিতে চাইছেন, আগামী দিনে কিছু ফসল তুলতে চাইছেন, সে ব্যক্তি হোক, গোষ্ঠী হোক, দল হোক, যেই হোক, তারা এগুলো করে চলেছেন। এইখানে আমাদের ভুল হচ্ছে। আমি গোড়া থেকে বলে এসেছি যে মানুষকে বোঝাতে হবে, মানুষকে সঙ্গে নিতে হবে। এটা আমি করেছি নয়, এটা আমরা মিলে করছি, এই জায়গায় আসতে হবে। এবং এই যে প্রোগ্রাম যেটা, এটাকে একটা নাম দেওয়া হয়নি কেন, এটাকে একটা অর্গানাইজড প্রোগ্রাম হিসেবে কেন নেওয়া হয়নি যে ন্যাশনাল কোভিড-19 কন্ট্রোল প্রোগ্রাম? এটা করে যদি সরকারের তরফ থেকে সবাইকে নিয়ে করা হতো, তাহলে আমার মনে হয় অনেক সুপরিকল্পিত পথে আমরা যেতে পারতাম, মানুষকে সঙ্গে পেতাম। একদিকে নাম তো নয় দেয়া হলো, কিন্তু আপনি যেটা বলতে চাইছেন ডক্টর নন্দী, সেটা হচ্ছে ওপর থেকে সিদ্ধান্ত নিয়ে চাপিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের মধ্যে সেইভাবে মানুষকে ইনক্লুড করা হয়নি। অর্থাৎ ওপরে নীতি নির্ধারণ জায়গাটা সিদ্ধান্ত নেওয়া হলো, তারপরে মানুষকে সেটা ফলো করতে হচ্ছে। ইট শুড বি আদার ওয়ে রাউন্ড, তাই তো বলতে চাইছেন? একদম আদার ওয়ে রাউন্ড তো বটেই। একটা পার্টিসিপেটরি প্রোগ্রাম, মানে পিপলস পার্টিসিপেশন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা এখন দেখছি অনেকগুলো জায়গায় বেশ কিছু, মানে মেজরিটি ক্ষেত্রে, আমি সুমন, এই যে তুমি বললে যত লকডাউন তোলার পক্ষে বিপক্ষে পয়েন্টগুলো দেখালে, আমার বলতে বাধা নেই, সব কিছু অবৈজ্ঞানিক মতে চলছে। তার মানে বিজ্ঞান, এই তো একটা সুযোগ ছিল আমাদের 6 মাসে, আমরা একটা এত বড় সুযোগ পেয়েছি তাকে স্টাডি করতে। আমার মতে একটা সরকার এমন হওয়া উচিত যারা এই কাজটা করবে, দেশের মাথা যারা পলিসি নির্ধারণ করবে, তাদের এটা হওয়া উচিত শুরু থেকে তারা সঙ্গে সঙ্গে একটা রিসার্চ উইং খুলে ফেলুক। হ্যাঁ, দায়িত্ব দিয়ে দিক, বিভিন্ন জায়গায় বিভিন্ন রিসার্চ ইনফরমেশন আসবে, টাইম টু টাইম সেটা বসবে ইম্পার্শিয়ালি। এটা কোনো কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, ইম্পার্শিয়ালি সেটাকে বিচার করে সেই রেজাল্টগুলোকে নিয়ে আমরা নীতি নির্ধারণের মধ্যে তার ফলগুলোকে ঢুকিয়ে নীতিটা সেইভাবে আমরা তৈরি করব। এই প্রক্রিয়া কিন্তু হয়নি। যেটা বললে তুমি, ICMR কি বলছে, WHO কি বলছে, সেটা আমরা মেনে নিচ্ছি।
আজকে এরকম হতে পারে না। একটা অর্গানাইজড রিসার্চ গ্রুপ চাই, যে তুমি দেখো না, সামান্য একটা ইন্ডাস্ট্রি, কোনো গাড়ির একটা কারখানা, তারা কিন্তু মডেল চেঞ্জ করছে, তাদের একটা R&D উইং আছে, পাশাপাশি প্যারালেলি মডেল বার করছে, আবার পরের মডেল কি হবে তার রিসার্চ চলে আসছে। ঠিক আমাদের জীবনটাই তাই, প্রতিনিয়ত আমরা যে আমাদের যে এক্সপিরিয়েন্স হচ্ছে, সেই এক্সপিরিয়েন্সটাকে গ্যাদার করতে হয়, এক্সপিরিয়েন্সটাকে তৈরি করার জন্য ব্যবস্থা করতে হয়, এবং সেখান থেকে নিয়ে আমরা কাজে লাগানো উচিত সমস্ত কিছুতে। যেমন ধরো একটা কিছু অবৈজ্ঞানিক, আমি দুটো এক্সাম্পল দেবো, কত মারাত্মক। একটা হচ্ছে মানুষের মধ্যে কিছু দেখা যাচ্ছে, একটা জিনিস বিলি করা হচ্ছে, ওষুধ বিলি করা হচ্ছে, এবং কাউকে আমার কানে এসেছে, মানুষ বলছে এই তো আমাদের বাড়িতে এসে করোনার ওষুধ দিয়ে গেলেন, আবার কেউ বলছে করোনার ইমিউনিটি বাড়ানোর ওষুধ দিয়ে যাওয়া হয়েছে। গতকাল আমার কাছে ফোন এসেছে কোনো একজন কোথাও থেকে, আমি সেগুলো নাম বলবো না, যারা শুনছেন তারা বুঝতে পারবেন, যে কোনো গোষ্ঠী থেকে তাদের কাছে হাইড্রক্সিক্লোরোকুইন পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে দেওয়া হচ্ছে। এর পেছনে কোনো সায়েন্টিফিক যুক্তি, সায়েন্টিফিক তথ্য এগুলো আছে? একটা ভুল বার্তা। তার মানে এর দুটো জিনিস, একটা হচ্ছে ওষুধের সাইড এফেক্ট, আমরা এখন সঠিকভাবেই জানি এই হাইড্রক্সিক্লোরোকুইন খেলে কার্ডিওটক্সিসিটি হয়, লোকে মারাও গেছে বিভিন্ন দেশে, যে কারণে এটা নিয়ে বহু বিতর্ক। এখন এই ওষুধ তো ভাইরাসকে মারতে পারেই না, সেটা সবাই জানে গোড়া থেকে, এর উদ্দেশ্য অন্য। এবারে এইখানে আরেকটা মানুষের মনে একটা বেপরোয়া ভাব আসছে। যে দ্বিতীয় উদাহরণ হচ্ছে যে আমরা ধরো এই যে বলছি আপনারা দূরত্ব বজায় রাখুন, সেফ ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, অথচ বলছে চাকরিতে আসতে হবে। এবারে আসবে কি করে তারা? বাসে ট্রামে প্রচণ্ড ভিড়, আমরা ছবিতে প্রতিনিয়ত দেখছি বাদুড় ঝোলা হয়ে আসছে। তাহলে এটা প্যারাডক্সিক্যাল হয়ে যাচ্ছে, দ্বিচারিতা হচ্ছে, এটা স্ববিরোধী কথা হয়ে যাচ্ছে। আমি এই যে জিনিসগুলো, এই স্ববিরোধিতা, দ্বিচারিতা, একটা অবৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে এর পেছনে, এত বড় একটা অসুখের পেছনে লড়া যায় না। এখানে খোলা মনে মানুষের জন্য ভাবতে হবে। আমি কোনো দল, আমি কোনো পার্টি, আমি কোনো পলিটিক্যালে, এগুলো একদম ম্যাটার করা উচিত নয় এখানে। একদম ডক্টর নন্দী দারুণ বলেছেন। দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরলেন ডক্টর অমিতাভ নন্দী। এক, পিপলস পার্টিসিপেশন, যেটার সিরিয়াসলি নীতি নির্ধারণের জায়গায় প্রথম দিন থেকে অভাব ছিল, এবং দুই, যে নীতির মধ্যে স্ববিরোধিতা। একদিকে সরকারি বেসরকারি সংখ্যাগরিষ্ঠ কর্মীকে যেতে হবে, না গেলে তাদের বেতন কাটা হবে, অথচ সেই পরিমাণে গণপরিবহনের ব্যবস্থা নেই। অর্থাৎ একটা ভিড় হবে, সেটা অবধারিত, যেটা এই কোভিড পর্যায়ে ডেফিনেটলি মারাত্মক। আমি দ্বিতীয় পর্যায়ে যাব, অর্থনীতিবিদ অভিরূপ সরকারের কাছে। অভিরূপ দা, লকডাউন করা উচিত সেটা একটা সময় বলা হচ্ছিল, লকডাউন তোলা উচিত অর্থনীতির ফিগার বলছে, খুব মেঠোভাবে একটা শব্দবন্ধ ব্যবহার হচ্ছে যে পেট না প্রাণ, আর একটু গুছিয়ে বললে হয় জীবন না জীবিকার লড়াই। সেই লড়াই এমন জায়গায় গেল যে সেন্টার অফ মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, তাদের পরিসংখ্যান বলছে যে ভারতবর্ষে বেকারত্বের হার বাড়তে বাড়তে 23.5% পৌঁছে গেল। অর্থাৎ প্রতি 4 জনের মধ্যে 1 জন চাকরি হারাচ্ছেন। এটা হচ্ছে 2 মাস 2.5 মাসের লকডাউনের ফল। এটা যদি অনির্দিষ্টকাল চলতে থাকে তাহলে ওই 23%, 23.5% বেড়ে 33.5% পৌঁছতে পারত, যার ফলে 4 জনের মধ্যে হয়তো 3 জনের চাকরি চলে যেত। করোনায় না মরলে অনাহারে মৃত্যুর পরিস্থিতি। বারবার এই বিষয়টা নিয়ে আপনার সঙ্গে আমি আলোচনা করেছি। এই মুহূর্তে গুজব রটছে, যে গুজবের আবার বলছি কোনো বাস্তবতা এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। সেটা হচ্ছে 15 তারিখ থেকে বেশ কিছু নিয়ম আবার কঠোরভাবে লাগু হবে। কিন্তু আমার প্রশ্নটা অন্য, আদৌ লকডাউন অর্থনৈতিকভাবে আর সম্ভাব্য জায়গায় ছিল? আমাদের মতো দেশে লকডাউন অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাওয়া সম্ভব ছিল? দেখো সুমন, যখন লকডাউন চলছিল তখনও আমরা এক মুহূর্তের জন্যও বুঝতে পারিনি কখন আমরা সেই তথাকথিত প্লেটো রিচ করব। অর্থাৎ যেটা বলা হচ্ছে যে লকডাউনটা ঠিক সময়ে তোলা হয়নি, হয়তো আরেকটু পরে তুললে ভালো হতো। কত পরে, এই কতটা পরে লকডাউন উঠবে, এই যে আনসার্টেনিটিটা, এইটা কিন্তু মানুষের মনে একটা বিরাট এফেক্ট ফেলেছিল। সাধারণ মানুষ, একটু আগে ডক্টর নন্দী একজন প্রকৃত গবেষকের মতোই বললেন, উনি গবেষণার কথা বললেন, ঠিক কথা,
এবং মানুষের পার্টিসিপেশনের কথা বললেন। এবারে আমি বলছি যে যদি মানুষকে জিজ্ঞেস করা হতো, ধরা যাক থিওরিটিক্যালি সেটা হয় না, কিন্তু যদি হতো যে আপনি কি করোনার ঝুঁকি সত্ত্বেও বাইরে যাবেন, কারণ আপনি যদি বাইরে না যান তাহলে আপনার চাকরিটা চলে যেতে পারে, তাহলে আমার ধারণা অনেকেই হয়তো এই ঝুঁকিটা নেবেন। এখন এই ঝুঁকিটা কতটা ঝুঁকি এইটা আমরা এখনো জানি না, সত্যিই জানি না। কিন্তু দেখছি যে 1968 সালে একটা কিন্তু হংকং ফ্লু বলে এপিডেমিক হয়েছিল। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলছে তাতে 1 মিলিয়ন থেকে 4 মিলিয়ন মানুষ মারা গিয়েছিলেন সারা পৃথিবীতে। সেখানে কিন্তু লকডাউন হয়নি। তারও আগে 58 নাগাদ আমার যতদূর মনে পড়ছে একটা এরকম এপিডেমিক হয়েছিল। ইনফ্লুয়েঞ্জা এপিডেমিক তো আছেই আরও আগে 1918-20। অতএব এগুলো নতুন নয়, কিন্তু মানুষ এই প্রথম এতটা সাবধান হলেন। সাবধান না হলে কি হতো আমি জানি না, সেটা ডাক্তারবাবুরা বলতে পারবেন। কিন্তু এই যে দিনের পর দিন বাড়িতে বসে থাকা এবং জীবিকাহীনতা, এইটার চাপটা কিন্তু সাংঘাতিক। এখানে আমি দুটো জিনিসের মধ্যে তফাৎ করব, একটা সারভাইভাল, একটা রিভাইভাল। সারভাইভাল মানে একেবারে বেঁচে থাকা। সেইখানে আমি বলবো যে কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকাররা হোক, কে বেশি কে কম আমি তার মধ্যে আদৌ যাব না, কিন্তু তারা যৌথভাবে একটা মোটামুটি রেশন ব্যবস্থা দাঁড় করিয়েছেন। 5 কিলো চাল, 1 কিলো ডাল, এর ফলে কিন্তু স্টারভেশন ডেথ বলতে যা বোঝায় সেটা কিন্তু আমরা শুনিনি সেইভাবে। মাইগ্রেটারি যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন তাদের অনেক সমস্যা হয়েছে, সেটা ভালোভাবে হ্যান্ডেলড হয়নি। কিন্তু যারা বাড়িতে ছিলেন তারা কিন্তু কেউ না খেয়ে মরেননি। কিন্তু শুধু না খেয়ে মরেননি সেটাই তো বড় কথা না। আমাদের প্রত্যেকেরই একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং আছে, সেইটা যদি ড্রাস্টিক্যালি কমে যায় তাহলে অবশ্যই আমাদের সব কিছু ওলট পালট হয়ে যায়, আমরা তখন বাইরে বেরোবার চেষ্টা করি। এখন আমি তো অবশ্যই ডাক্তারি শাস্ত্র জানি না, কিন্তু একেবারে যদি সংখ্যাগুলো দেখি, ধরা যাক আমাদের কলকাতায় পরিসংখ্যান অনুযায়ী এখন অবধি 3000 মানুষ আক্রান্ত, কলকাতার কথা বলছি, এবং কলকাতার জনসংখ্যা 10 কোটি, সম্ভবত 15 কোটি, 1.4 কোটি ক্রোর্স ছিল 2011 সেন্সাসে, এখন নিশ্চয়ই 15 কোটি হয়ে গেছে। এবার 15 কোটির মধ্যে গোটা রাজ্যেরই তো জনসংখ্যা 9.5 কোটির মতো, সংখ্যা 3000, 1.5 কোটি। আই এম সরি, আমি 15 কোটিটা একদম ভুল বলেছি, সরি আমি একদম ভুল বলেছি, 1.5 কোটি মানে 1.4 ক্রোর্স, মানে ওটা বেড়ে 1.5 হয়েছে। আই এম সরি, আই এম ভেরি একদম ভুল বলেছি। মানে আমি বলতে চাইছি এই, হ্যাঁ আমার একটা শূন্য এদিক ওদিক হয়ে গেছে, একদম ভুল বলেছি। এই যে 1.5 কোটি, এই 1.5 কোটি মানুষের মধ্যে যদি 3000 আক্রান্ত হন, আক্রান্ত হওয়াটা ভয়ঙ্কর ব্যাপার, কোনো সন্দেহ নেই সে বিষয়ে, কিন্তু এটা তো বলা যেতেই পারে যে এই 3000 আক্রান্তের সংখ্যাটা 1.5 কোটির তুলনায় মারাত্মক বেশি নয়। অর্থাৎ আমাদের যে রোড অ্যাক্সিডেন্ট হয় তাতে তো অনেক মানুষ মারা যান, সেটা যে খুব কম এর তুলনায় তা তো নয়। অর্থাৎ যদি সম্ভাবনা তত্ত্ব দেখি তাহলে কিন্তু মানে প্রবাবিলিটিটা খুব বেশি নয়। বিশেষ করে যারা কম বয়সী, যদি আমরা এজ ডিস্ট্রিবিউশন দেখি, কম বয়সীদের আক্রান্ত হওয়ার প্রবাবিলিটিটা আরও কম। যারা বাড়িতে থাকছেন বেশি বয়স্করা, তাদের তো কাজে বেরোতে হচ্ছে না, তারা অনেকেই অবসরপ্রাপ্ত, কিন্তু কম বয়সীদের আমার মনে হয় কাজে বেরোতে দেওয়া হোক। তবে একটা কথা আমি বারবার বলবো, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারগুলো খুব গুরুত্ব নিয়ে যেন পরিবহনের ব্যাপারটা ভেবে দেখেন। পরিবহনে একটা সাবসিডি দরকার, একটা গভর্নমেন্টের সাপোর্ট দরকার। পরিবহনে সাপোর্ট ছাড়া কোনো ধরনের স্বাভাবিক অবস্থায় আমরা পৌঁছতে পারবো না, এবং সাধারণ মানুষ যার যাতায়াতের খরচ আমি বলবো 10 গুণ কেন 20 গুণ 30 গুণ বেড়ে যাচ্ছে, একদম, তিনি কি করে তার কাজে যাবেন, অথচ তিনি জানেন যে কাজে না গেলে হয়তো তার চাকরিটা থাকবে না।
অতএব আমার মনে হয় ইকোনমিক পলিসি আপাতত ট্রান্সপোর্টের ওপর একটা ভীষণভাবে নজর দেওয়া দরকার। বাকিটা তো আমরা দেখব ভবিষ্যতে কি হয়। একদম খুব গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট অভিরূপদা তুললেন। একটা হচ্ছে গণপরিবহনের বিষয় কেন্দ্র রাজ্য সমস্ত সরকারের নজর দেওয়া উচিত। বারবার একাধিক কেস স্টাডি আমরা দেখিয়েছি যেখানে সাধারণ মানুষ বলেছেন 20 টাকা বাস ভাড়া লাগবে, সেখানে 300 টাকা ব্যয় করতে হচ্ছে। না গেলে চাকরি যাবে, আর গেলে সম্পূর্ণ যে বেতনটা তিনি পাবেন সেটার একটা বড় অংশ বাস ভাড়াতেই বেরিয়ে যাবে। নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের পার্সপেক্টিভ থেকে। এবং দুই হচ্ছে আরেকটা পুরনো আর্গুমেন্ট যে আমেরিকা ইনফ্লুয়েঞ্জায় অথবা ভারতবর্ষের টিবিতে অনেক বেশি লোক মারা যায়, সুতরাং এই কোভিড নিয়ে কতটা আমরা সক্রিয় হব সেটা নিয়ে, বা সক্রিয়তার ধারণা এবং তার জন্য কতটা মূল্য দিতে হবে লকডাউনের মতো, সেটা নিয়ে প্রশ্ন। আমি দ্রুত এবার ঠিক প্রথমে যে আর্গুমেন্টগুলো আপনাদের দেখিয়েছিলাম তার উল্টো আর্গুমেন্টগুলো দেখাবো। যে অর্থনীতিবিদরা বলছেন যে কোটি কোটি মানুষের চাকরি ইতিমধ্যে যাওয়ার মতো অবস্থা, জীবন এবং জীবিকাকে স্বাভাবিক ছন্দে ফেরাতেই হতো, অনির্দিষ্টকালের জন্য লকডাউন চালিয়ে যাওয়া সম্ভব ছিল না, অতএব আনলক 1 অত্যন্ত জরুরি ছিল এবং এই সময়েই সেটা নিতে হতো। দেখুন, জীবন না জীবিকা, করোনা বহে এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে এই প্রশ্নটা। কারণ 2 মাসের বেশি সময় ধরে দেশ জুড়ে লকডাউন চালিয়েও সংক্রমণের লাগাম টানা যায়নি। কিন্তু এই দীর্ঘ সময় কলকারখানা বন্ধ থাকায় দেশের অর্থনীতির কোমর ভেঙে পড়েছে, যার প্রভাব পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনেও। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির সাম্প্রতিক একটি সমীক্ষার রিপোর্ট বলছে শুধু মে মাসেই চাকরি হারিয়েছেন 12 কোটি মানুষ। বহু সংস্থায় শুরু হয়েছে ছাঁটাই, কাজ হারিয়ে রাতারাতি পথে বসেছেন কোটি কোটি মানুষ। সারা দেশে রেস্তোরাঁ ব্যবসায় কাজ গিয়েছে প্রায় 20 লক্ষ মানুষের। রিয়েল এস্টেট ব্যবসায় চাকরি খুঁজেছেন প্রায় 1.5 কোটি মানুষ। পর্যটন ব্যবসায় কাজ গিয়েছে প্রায় 3 কোটি মানুষের। টেলিকম এবং উৎপাদন শিল্পে চাকরি হারিয়েছেন প্রায় 70,000 মানুষ। এই পরিস্থিতিতে অর্থনীতিবিদরা বলছেন করোনা সংক্রমণ উদ্বেগজনক ঠিকই, কিন্তু তার একমাত্র ওষুধ লকডাউন হতে পারে না। অলরেডি সিএমআই তারা বলেছে এপ্রিল মাসে 12.2 কোটি লোকের চাকরি চলে গেছে। আর আরেকটা খুব চিন্তার বিষয়, প্রায় 3 কোটি ছেলে মেয়ে এজেড বিটুইন 22 and 30 এই বছর এই বয়সের তাদের জব লস হয়েছে এপ্রিল মাসে। ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি কনসার্ন এক্সপ্রেস করেছে যে লোকে না খেতে পেয়ে হয়তো কোভিড-19 থেকে বেশি সংখ্যক লোকে মারা যাবে। আমাদের ভারতবর্ষে সাবান দিয়ে হাত ধোয়াটাই তো বেশিরভাগ লোকের লাক্সারি। সোশ্যাল ডিস্ট্যান্সিং কথা ছেড়ে দিলাম, সব কটাই আমাদের হেলথ কনসার্নের জন্য ভীষণভাবে প্রয়োজনীয়। কিন্তু সত্যি কি সাবান কেনার ক্ষমতা আছে? কটা লোকের আছে? লোকে খাবে নাকি সাবান দিয়ে হাত ধোবে আগে? অর্থনীতির উপর করোনার সংক্রমণ এবং লকডাউনের প্রভাব নিয়ে খোদ বিশ্ব ব্যাংকেরই আশঙ্কা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম এত খারাপ অবস্থা হতে চলেছে বিশ্ব অর্থনীতির। করোনা সংক্রমণের আগে থেকেই দেশের অর্থনীতি ঢুকছিল। 2019-20 অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার নেমে হয়েছে 4.2%, যা 11 বছরের সর্বনিম্ন। আইএমএফ এর পূর্বাভাস 2020-21 অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার নেমে আসতে পারে 1.9%। আরবিআইও জানিয়েছে 2020-21 সালে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার হতে পারে নেতিবাচক। এই পরিস্থিতিতে লকডাউন আরো দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতির কোমর পুরোপুরি ভেঙে যেত বলেই মনে করছেন অনেকে। এখন লকডাউন করলেন, মানুষ মরে গেল, তার লাভটা কি হলো? আবার লকডাউন করলেন না, তখন রোগে মারা গেল। কিন্তু দেখা যাবে যে রোগে মারা গেল যত, তার থেকে বেশি মারা গেল না খেতে পেয়ে লোক। তাহলে আমাকে কি করতে হবে? এই ব্যাপারগুলো খুব বেদনাদায়ক। সাধারণ মানুষের এই মৃত্যু সহ্য করা যাচ্ছে না। এবং তারা নানাভাবে শুধু মৃত্যু নয়, মৃত্যুর তারা যে বেঁচে আছেন যারা সাধারণ মানুষ, এই যে শ্রমিকরা এরা, তারা তো বাঁচার মতো বেঁচে নেই। যে কোনো মুহূর্তে তাদের কিছু হতে পারে এবং হচ্ছেও তাই। অর্থনীতিবিদদের মতে লকডাউন ভারতীয় অর্থনীতিতে কতটা প্রভাব ফেলেছে তার হিসেব পাওয়া যাবে 2020-21 অর্থবর্ষের প্রথম এবং দ্বিতীয় ত্রৈমাসিকে। ফলে আপাতত সেদিকেই নজর সকলের। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমি এই পর্যায়ে আসবো ডক্টর অভিজিৎ চৌধুরীর কাছে। ডক্টর চৌধুরী, মানুষের খুব তিক্ত একটা অভিজ্ঞতা দিয়ে আমি শুরু করব। কি কোভিড, কি নন কোভিড, কি সরকারি, কি বেসরকারি, কার্যত মানুষের এই মুহূর্তে অসুখ বিসুখ করলে বহুজনের অভিজ্ঞতা হচ্ছে যে পিং পং বলের মতো এই হাসপাতাল থেকে ও হাসপাতাল কার্যত ঠক্কর খেতে হচ্ছে। সাধারণ হাসপাতালে কেউ যাচ্ছেন, তাকে বলা হচ্ছে যে আপনি যে কোভিড পেশেন্ট নন তার আগে টেস্ট করিয়ে আনুন, তার প্রমাণ আনুন। কোভিড হাসপাতালে গেলে বলছেন আপনি তো রোগী নন, তার কারণ আপনার কোনো লক্ষণ নেই, আপনি জেনারেল হাসপাতালে যান। এটা একজনের নয়, বিপুল সংখ্যক মানুষের ডক্টর চৌধুরী এই অভিজ্ঞতা।
আমি এটা সম্পূর্ণভাবে আপনার সঙ্গে বা সমস্ত বক্তার সঙ্গে একমত যে গত কয়েক সপ্তাহে, কয়েক মাসে তো বটেই, রোগীর চাপ কয়েক গুণ বেড়েছে, এবং শুধু বেড়েছে নয়, প্রতিদিন বাড়ছে, ভবিষ্যতে আরো বাড়বে। এই মুহূর্তে চিকিৎসার মডেল সরকারি এবং বেসরকারি ঠিক কি হওয়া উচিত? স্বাস্থ্য পরিষেবার কোন মডেলে এই বাড়তে থাকা কোভিড এবং নন কোভিড চাপ সামলানো সম্ভব? দেখুন, আপনি যে তথ্যটার কথা বললেন সেটার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। কারণ এই পিরিয়ডে চিকিৎসক হিসাবে প্রতিদিনই আপনার মতন সাংবাদিক হিসেবে আপনি যেরকম শুনেছেন, আমাকে প্রতিদিনই শুনতে হয়েছে এই করোনা আক্রান্ত অথবা তার বাড়ির লোকের এই ধরনের সমস্যার কথা, এবং সেই জন্য এটার সঙ্গে একমত। এবং এটা ভাবতে গিয়ে আমার একটাই প্রশ্ন মাথায় আসে যে এই ক্ষেত্রগুলোতে যদি মানুষকে পরিচালিত করার পদ্ধতিটা আমরা আরও একটু সাবলীল করতে পারতাম অথবা পারি এখনো, এবং ঠিকমতোভাবে মানুষকে পরিচালিত করার কোনো পদ্ধতি যদি ডেভেলপ করা যায় এবং যেটা করা দরকার, তাহলে বোধহয় মানুষের কল্যাণ হবে। কিন্তু এটা রেখেও বলছি যে এর পাশাপাশি আমার নিজের যেটা মনে হয়েছে এবং যেটা দেখেছি বহু ক্ষেত্রে, সেটা হচ্ছে অদ্ভুত একটা হাসপাতালগুলির মধ্যে এবং বেশ কিছু হাসপাতালের মধ্যে, আবারও বলছি আমি সরকারি বেসরকারি ডাইকোটমির মধ্যে যেতে চাইছি না, যেহেতু আমি নিজে সরকারি ক্ষেত্রে কর্মরত, এবং আমি খুব 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 পরিষ্কারভাবে বলতে চাই বেসরকারি কর্পোরেট চিকিৎসা ব্যবস্থার যে কর্মপদ্ধতি তার সঙ্গে আমি একদমই চিন্তার দিক দিয়ে একমত নই। সেহেতু আমার যদি আমি কোনো একটি অবস্থান নিই তাহলে মনে হতে পারে যে আমি বায়াসড ওয়েতে অবস্থান নিচ্ছি। কাজে সেটা বাদ দিয়েও বলছি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রেখেও বলছি যে আমার কেন জানি না মনে হয়েছে এইসব বহু ক্ষেত্রে সেটা হচ্ছে সচেতনভাবে করোনা পেশেন্টকে অ্যাভয়েড করার জন্য একটা লুকোচুরি খেলার প্রবণতা দেখা গেছে বিভিন্ন হাসপাতালের ক্ষেত্রে। অর্থাৎ কিনা আমি নিজেও বেশ কয়েকজনকে বলতে গিয়ে দেখেছি যে একদম বেড নেই আমার এখানে, এই বলে মানুষকে ঘোরাতে হয়েছে, মানুষ ঘুরে বেরিয়েছেন। তারপর যেহেতু আমরা নানান যোগাযোগে থাকি, সেহেতু যোগাযোগের মধ্যে দিয়ে আমাদের এগুলো করতে হয়েছে। তো এটার জানেন তো কোনো 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 ব্যবস্থা দিয়ে বাঁধা যাবে এটা এক্ষুনি আমার মনে হয় না। এটা চরম দায়িত্ব জ্ঞানহীনতার পরিচায়ক এটা, এবং এটাকে সামগ্রিকভাবে সাধারণ মানুষের এবং সাংবাদিকরাও এই তথ্যটা বারবার তুলে ধরেছেন গত 1-2 মাসে, এবং এটাকে বোধহয় এই তথ্যগুলো আসার ফলেই সামগ্রিকভাবে চাপ বাড়বে। কিন্তু এর পাশাপাশি আমার একটা ভাবনা ভীষণ আমাকে কিছুদিন ধরে আলোড়িত করছে যে এই কোভিড হাসপাতাল আর নন কোভিড হাসপাতাল, এই যে একটা অদ্ভুত রকমের ডাইকোটোমাস অর্থাৎ দ্বিভাজিত অস্তিত্বের মধ্যে দিয়ে আমরা হাঁটছি, এই 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 ওড়নাটাকে আমরা সরিয়ে ফেলি না কেন? এটা কেন হবে যে প্রথম কথা হচ্ছে যে হাসপাতালগুলোতে অন্যান্য রোগীর চিকিৎসা হতে পারে সেখানে কেন কোভিড রোগীর চিকিৎসা হতে পারবে না? এবং এটা 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 না করার তো কোভিড তো হাতি ঘোড়া নতুন কিছু নয়, এক্সেপ্ট আমি ফিয়ার অ্যান্ড স্টিগমাটাইজড হওয়ার ভয়ে আমার হাসপাতালে যাতে কোভিড রোগী এসে না পড়ে এবং সম্পূর্ণ তো সন্ত্রস্ত হয়ে আমি ওই কোভিড রোগীদের সরিয়ে রাখছি, সেইটাকে যদি না সরিয়ে ফেলতে পারি, এবং আমার মনে হয় সরকারকে কোভিড লেভেল দিয়ে কিছু হাসপাতাল রাখতেই হবে, কিন্তু তার পাশাপাশি যে ব্যাপ্ত পরিষেবার হাসপাতালগুলো আছে তাদেরকেও কোভিড পেশেন্টকে ডিনাই করার যদি তাদের বেড থেকে থাকে উচিত নয় বলেই আমার নিজের মনে হয়। অবশ্যই তারা আইসোলেশনের যে তত্ত্বগুলো এবং পদ্ধতিগুলো সেগুলো মেনে চলবেন, কিন্তু কোভিড আছে অতএব আমি তাকে হয়রানি করব সজ্ঞানে অথবা অজ্ঞানে, আমি জানি না, আমি সজ্ঞান কথাটা ব্যবহার করতে ইচ্ছুক নই। এই অদ্ভুত একটা আত্মরতির মার্গে আমাদের স্বাস্থ্য পরিষেবা কিন্তু গত 2 মাসে ঘুরপাক খাচ্ছে, এবং এটা পরিষ্কার হওয়া দরকার। আমরা এই দায়িত্ব জ্ঞানহীন আচরণের মধ্যে দিয়ে কিন্তু যেতে পারি না। এর পাশাপাশি আমার আরো কয়েকটা জিনিস এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোভিডের আমি অভিজিৎ একবার আপনাকে ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে ধরুন আপনি আপনার শব্দবন্ধই আমি ব্যবহার করলাম যে এমন কোন ব্যবস্থা দিয়ে এটাকে বাঁধা যাবে। আমি গত 2.5-3 মাস ধরে আমরা একটা কথা বলছি, আমি বলছি যদি অসম্ভব হয় প্লিজ আপনি রিজেক্ট করে দেবেন,
করবেন। আমাদের সাজেশন ছিল যে কেন একটা ওয়েবসাইট বা একটা কোনো মাধ্যম থাকবে না যেখানে এক মুহূর্তে আমার বাড়িতে কেউ অসুস্থ হলেন, আমি এক মুহূর্তে দেখতে পারবো যে রোগীকে আমায় কোথায় নিয়ে যেতে হবে, কোন সরকারি হাসপাতালে কত বেড আছে, কোন বেসরকারি হাসপাতালে কত বেড আছে, কোভিড আমার রোগীর যদি সন্দেহ হয় সেরকম লক্ষণ থাকে আমি কোথায় যাব, যদি আমি নিশ্চিত হই যে কোভিডের কোনো লক্ষণ নেই তাকে কোথায় নিয়ে যাব। আমি বলছি এইটা তো একটা স্বচ্ছতার সঙ্গে একটা সরকারি ব্যবস্থা করা যেতে পারে। সুমন, এটা ভীষণই সদর্থক সাজেশন। আমার মনে হয় সরকার এটা বিবেচনা করতেই পারে, কিন্তু এর একটা ক্যাভিয়েট রেখেই আমি বলছি, বিগত 1-2 মাসে এটাও দেখা গেছে যে এই তথ্য দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ কিনা আমার কত বেড খালি আছে দেওয়ার ক্ষেত্রেও লুকোচুরি, এই জন্য লুকোচুরির কথাটা আমি বলছিলাম, বিভিন্ন লুকোচুরির আশ্রয় বিভিন্ন হাসপাতাল নিয়েছে সজ্ঞানে অথবা অজ্ঞানে, এটা একদমই অভিপ্রেত নয় যদিও। এবং যেটা দেখা গেছে সেটা হচ্ছে যেহেতু এরকম একটা পরিস্থিতি চলছে সারা দেশে এবং সারা রাজ্যে, দেশ জুড়েই এটা ঘটছে, আমি এটা আমার রাজ্যেই শুধু ঘটছে এরকম নয়, দেশ জুড়েই এটা ঘটছে, আমার বন্ধু বান্ধবদের থেকে এটা দেখেছি। সেক্ষেত্রে যেটা ঘটছে, সরকারও এই মুহূর্তে বোধহয় চাইছেন না কোনো হাসপাতালকে চটাতে, যাতে করে, আমি চটাতে কথাটা খুব পরিষ্কারভাবে ব্যবহার করছি, মানে সরকারও কেন জানি না বহু ক্ষেত্রে কোনো রকম পিউনিটিভ অ্যাকশন নেবেন, অথবা উল্টো দিক দিয়ে দেখতে গেলে সরকারে যেন বহু বহু যেগুলো অভিপ্রেত নয় এরকম কাণ্ড কারখানা সহ্য করতে বাধ্য হচ্ছেন, কারণ হাসপাতালগুলো যদি যতটুকু করে ততটুকুই ভালো, এই অ্যাটিটিউড নিয়ে বোধহয় সরকারকে চলতে হচ্ছে। আপনি কম্প্রোমাইজই বলুন, স্ট্র্যাটেজিই বলুন, এটা হচ্ছে অতি বাস্তব। কাজেই সামগ্রিকভাবে আমাদের কিন্তু শুভ বুদ্ধি এবং দায়িত্বশীলতা, হাসপাতাল সংক্রান্ত যারা আছেন প্রত্যেকের শুভ বুদ্ধি এবং দায়িত্বশীলতা, এবং আমি যে কথাটা খুব খুব আশাব্যঞ্জকভাবে বলতে চাই, সময়ের সাথে সাথে কিন্তু এই স্পেসটাও বাড়ছে। অর্থাৎ 1 মাস আগে যে চিত্রটা ছিল সুমন, আজকে কিন্তু সেই চিত্র নয়, এবং এটাও আনন্দের কথা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত এ রাজ্যে বহু সরকারি এবং বেসরকারি হাসপাতালে কিন্তু কোভিডের চিকিৎসা করছে, প্রায় সমস্ত কলকাতা শহরের বেসরকারি হাসপাতালে কোভিডের চিকিৎসা করছে। আমি কয়েকদিন আগে যেমন শিলিগুড়ির আমার এক ডাক্তার বন্ধু, তার কোভিড ধরা পড়লো এবং তিনি আমাকে টেলিফোন করলেন যে অভিজিৎ দা যদি একটু গাইড করতে পারেন কোথায় যাব। তখনই আমি তাকে বললাম যে তুমি যে হাসপাতালে আছো সেই হাসপাতালের সঙ্গে যুক্ত সেই হাসপাতাল কেন তোমার চিকিৎসা করবে না, তুমি হাসপাতালের সঙ্গে কথা বলো না। শেষমেশ কিন্তু সেটা ঘটেনি, তাকে ডেজিগনেটেড কোভিড হাসপাতালে যেতে হয়েছে, এবং এটা অভিপ্রেত নয়। কারণ হচ্ছে আমরা সবাই চাইবো, কিন্তু যেটা এটাও ভাবা দরকার যে আসলে এই হাসপাতালগুলোও না একটা অদ্ভুত ভীতি, যেটা আমি বা আপনি সবাই কিন্তু ভীতির আবরণ খোলার একটা পথ চলার মধ্যে দিয়ে যাচ্ছি। 1 মাস আগে মানুষ যতটা সন্ত্রস্ত ছিল এখন কিন্তু মানুষ ততটা সন্ত্রস্ত নয়। এখন আমরা সবাই বুঝে গেছি, এবং অনেকেই বুঝে গেছি, সবাই না বুঝলেও, যে কোভিড কিন্তু যেভাবে লতা পাতার মতো এদেশে বাড়ছে সংখ্যায়, কোভিডের সংখ্যা গুণে ওই ঢেউগুঞ্চি সাগরের মতন আর কি অবস্থাটা। সুতরাং আমাদের যেটা এখন বোধহয় আমাদের প্রত্যেকের লক্ষ্য হওয়া দরকার সেটা হচ্ছে, এবং বুঝে নেওয়া দরকার যে অনেকেরই কোভিড হচ্ছে এদেশে। যেমন আজকে দেখবেন এই প্রথম বোধহয় ভারতবর্ষের কোনো মানে রাজনৈতিক ব্যক্তিত্ব বললেন যে কোভিড এর বিরুদ্ধে প্রতিরোধের আন্দোলনকে জন আন্দোলনে পরিণত করুন। আমার বুকটা বেশ বেশ ব্যপ্ত হয়েছিল। ওই ডক্টর নন্দী যে কথাটা প্রথমে বলেছিলেন, পাবলিক পার্টিসিপেটরি এন্ডেভার, এই কথাটা এই প্রথম শুনলাম একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাছে, এবং এটাও নতুন দিক খুলে দেবে এই আশাবাদী আমি। কিন্তু আবারও প্রশ্ন জাগে, এটা বিচক্ষণতা, দূরদর্শিতা, না দায়িত্বশীল রাজনীতিকের কথা, নাকি দায় এড়িয়ে যাওয়া, অর্থাৎ কিনা এবার মানুষ নিজের হাতে তুলে নিক, এই দ্বন্দ্ব চলতেই থাকবে। কিন্তু তবুও আমরা রাজনীতির দিক দিয়ে তাকিয়েই থাকবো যে এটা সত্যি সত্যি সামগ্রিকভাবে একটা পাবলিক পার্টিসিপেটরি এন্ডেভার হবে। কিন্তু সুমন, একটা সময় আসতে যাচ্ছে, আমাদের এটাও ভাবা দরকার যে সমস্ত, যেহেতু এটাও বোঝা যাচ্ছে যে বেশিরভাগ করোনা সংক্রামিত ব্যক্তি কিন্তু উপসর্গহীন হয়ে থাকছেন, এবং এই উপসর্গহীনরা হাসপাতালের মতন বন্দিশালাতে প্রায় 10 দিন কড়িকাঠ গুণে দিন কাটাতে বাধ্য হচ্ছেন, ভয়ে সন্ত্রস্ত হয়ে এবং একটা অদ্ভুত অবস্থান নিয়ে। এবং সরকারি অথবা বেসরকারি চিকিৎসা এবং নার্স এবং স্বাস্থ্যকর্মীরা অন্তত দিনে একবার করে কেমন আছো কেমন আছো, পালস দেখা, অমুক দেখা, অর্থাৎ কিনা সিস্টেমকে আমরা ওভার ইউজ করে ফেলছি। কাজেই
এটা ভাবা যায় না কি? এবং আমাদের সবার ভাবনা, এটা সমাজকেই ভাবতে হবে, নাহলে সরকার কখনো এটা দায়িত্ব নিয়ে করবে না, যে যারা উপসর্গহীন এবং যে অস্তিত্বটা এখন প্রায় 70-80 ভাগের, তাদেরকে যদি আমরা সমাজের মধ্যেই রেখে, অর্থাৎ কিনা পাড়ার মধ্যে অথবা মহল্লার মধ্যে কোনো কমিউনিটি কেয়ার সেন্টার, করোনা কেয়ার সেন্টার গড়ে তুলতে পারি, এইরকম পারমিসিভ কমিউনিটি যদি হয়, এবং যারা বেশি, যাদের সিমটমস হচ্ছে তাদেরকে আমরা হাসপাতালে, যেমন বিদেশে বহু ক্ষেত্রে টেলিমেডিসিন এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, রোগী নিজেই ডাক্তারবাবুকে তার প্রতিদিনের প্যারামিটার গুলো বলছেন এবং সেখানে চিকিৎসা বাড়িতেই হচ্ছে। রাইট, এবং এটা তো আইসিএমআরও বলেছে, সরকারও বলেছে, কিন্তু তাছাড়াও আমি বলছি ব্যাপ্ত গ্রামাঞ্চলে টেলিমেডিসিন নাও থাকতে পারে, কিন্তু বহু আমাদের স্বাস্থ্যকর্মীরা আছেন যাদেরকে ট্রেন করে এই কাজটা করা যেতে পারে। আমি আগামীর দৃশ্যপট ভেবে নিয়ে এই কথাটা বলতে চাইছি, যদি সংক্রমণ সেইভাবেই বাড়ে, যেরকম দিল্লিতে বাড়বে বলে অরবিন্দ কেজরিওয়াল আজকে শঙ্কা প্রকাশ করেছেন, তাহলে পরে কিন্তু আমাদেরও কমিউনিটি কেয়ার সেন্টার গড়ে তুলতে হবে, এবং যারা সিমটোম্যাটিক এবং বেশি ক্রিটিক্যাল ইল তাদেরকে হাসপাতালে আনতে হবে, কারণ তাতে করেই আমাদের যে অ্যাভেলেবল কেয়ার ফেসিলিটি সেগুলো সঠিক ব্যবহার করা যাবে। ক্লান্ত অবসন্ন সৈনিক যদি হয়ে যান, অর্থাৎ চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা যদি শুধু কেমন আছো গো বলে উপসর্গহীন ব্যক্তিদের দেখতে দেখতে দিন কাটাতে হয়, 500 মানুষ উপসর্গহীন আর 20 জন মানুষ যারা সত্যিকারের অসুস্থ এবং যাদের চিকিৎসক লাগবে অথবা স্পেশালাইজড কেয়ার লাগবে, তাদের দিকে যদি দৃষ্টিটা নিয়ে যাওয়া যায়, তাহলে বোধহয় ব্যবস্থার আরো একটু টার্গেটেড ব্যবহার করা যাবে। এই ভাবনাটা করার সময় এসেছে, কিন্তু সমাজকে এজন্য ওই কোভিড নিয়ে এখনো কোয়ারেন্টাইন সেন্টার করতে গেলেই তাড়া খেতে হচ্ছে প্রশাসনকে বিভিন্ন জায়গায়। এবং আমি এক্ষেত্রে দাঁড়িয়ে যে অনুরোধটা সবার কাছে রাখবো সেটা হচ্ছে যে এক্ষেত্রে কিন্তু রাজনৈতিক কর্মীদের ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ তারা যেভাবেই হোক মানুষের কাছে পৌঁছতে পারেন। রাজনৈতিক কর্মীরা মানুষকে বোঝান যে করোনা আকাশে বাতাসে লাফাতে লাফাতে এক বাড়ি থেকে আরেক বাড়িতে ছড়িয়ে পড়ে না, আমাদের সতর্ক হওয়া দরকার, কিন্তু অপবিজ্ঞান তাড়িত হয়ে এবং ও পাড়াতে করোনা হয়েছে রে, অতএব আমার পাড়াতে এলো রে বলে এখনো আমরা যে ঘুমটার আড়ালে কমে গেছে, আবারও বলছি, বসে আছি এবং আমার পাড়াতে কোয়ারেন্টাইন সেন্টার যেন না হয়, ও পাড়াতে হোক গিয়ে, এই ভাবনাটা যদি করি তাহলে ইনস্টিটিউশনাল আইসোলেশনের এই যে থটটা আমরা এখনো ভাবতে পারি, আমার মনে হচ্ছে সেটা কিন্তু কোনোদিন ফলপ্রসূ হবে না। কাজেই পাড়াকে দায়িত্ব নিতে হবে, এক্ষেত্রে এগিয়ে আসতে হবে, বলতে হবে আমার পাড়াতেই আমার ইনফেক্টেড পারসন থাকবে, কারণ তারা যদি আইসোলেটেড থাকেন তাহলে পাড়ারই মঙ্গল, এবং পাড়াকেই দায়িত্ব নিয়ে সেটা করতে হবে। সরকার অবশ্যই থাকবেন মাথার উপর। একদম। আমি তিলোত্তমা মজুমদারের কাছে আসবো। তিলোত্তমা, আমি ডক্টর চৌধুরীর আরেকটা শব্দবন্ধ তুলে নেবো, সেটা হচ্ছে লুকোচুরি। এই ব্যবস্থা নিয়ে কিভাবে বাঁধা যাবে এবং লুকোচুরি, সেক্ষেত্রে একটা বিকল্প মডেল আজকেই আমাদের সামনে এসেছে, সেটা হচ্ছে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর, যিনি পদাধিকার বলে দিল্লির ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির চেয়ারপারসন, তিনি এই চিঠিটা ইস্যু করেছেন দিল্লির মুখ্য সচিবকে। কি নির্দেশ দিয়েছেন? আমি বলছি এটা মডেল, এটা একেবারে আদর্শ বা এটা আমাদের মানতে হবে তা বলছি না, কিন্তু বাঁধা যাবে কিনা প্রশ্নটা, তার বোধহয় কিছুটা উত্তর এখানে পাওয়া যাবে। তিনি বলছেন যে প্রত্যেকটা সরকারি এবং বেসরকারি হাসপাতালে বিরাট এবং প্রমাণ সাইজের এলইডি বোর্ড লাগাতে হবে, যাতে বড় বড় হরফে লিখে রাখতে হবে কত বেড খালি আছে, কত কোভিড এবং কত নন কোভিড বেড, চার্জ কত, কেবিন চার্জ কত, বেড চার্জ কত, কোন রোগীকে অ্যাডমিশন করতে যাব আমি, কন্ট্যাক্ট পারসন কে, একজন পার্সনের মোবাইল নাম্বার। 2, হেলথ ডিপার্টমেন্টকে এটা এনশিওর করতে হবে যে এলইডি বোর্ড দেয়া হচ্ছে এবং যে তথ্য এলইডি বোর্ডে দেয়া হচ্ছে সেটা সরকারি পোর্টালে থাকছে, শুধু নয় রেগুলার আপডেটেড হচ্ছে, অর্থাৎ সরকারি পোর্টাল থেকে ঠিক যে সাজেশনটা গত 2.5-3 মাস ধরে আমরা দিয়ে যাচ্ছি। 3 হচ্ছে যে দিল্লির এই ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি নিয়মিত সারপ্রাইজ ভিজিট করবে এবং চেক করবে। অভিজিৎ দাস শব্দবন্ধ ধার করে বলতে হবে ওই লুকোচুরিটা আর লুকোচুরি থাকবে না, অর্থাৎ সেখানে একটা শাস্তির ভয় থেকে যাবে যদি ভুল তথ্য কেউ দিচ্ছেন প্রমাণিত হয়। এই করে তিনি শেষে আসছেন যেটা এনশিওর করতে হবে যে একজনও অসুস্থ রোগীকে ফেরানো যাবে না, কারুর কাছে 1 টাকাও বেশি চার্জ করা যাবে না, অর্থাৎ বেড আছে খুব কম আছে, একটা বেড আছে, চার্জটা একটু বেশি দিতে হবে, এর কোনো জায়গা নেই। এবং লাস্টলি সব থেকে গুরুত্বপূর্ণ, মিথ্যে তথ্য দেয়া যাবে না। তিলোত্তমা, আসলে দিল্লি পারলে আমরা কেন পারবো না? হ্যাঁ, মানে গোটা যে কোনো মডেলই আমাদের সামনে আসুক না কেন, তাহলে দেখা যাচ্ছে যে তার মূল ভিত্তিটা হচ্ছে সততা। এবার এখানে বারবার এই মনিটরিং এর প্রশ্নটা তো আসছে যে এরকম মাঝে মাঝে গিয়ে তারা ভিজিট করবেন এবং দেখবেন যে, আমরা যদি ধরে নিই যে যারা এই পরিদর্শনগুলো করবেন তারাও অসততায় আক্রান্ত নন,
তারাও মানুষকে প্রতারণা করছেন না, তাহলে মডেলগুলো সাকসেসফুল হবে এবং আমাদের রাজ্যেও হবে, কেন হবে না। আসলে তো একটা সিস্টেমে আসা দরকার। যে কথাটা আজকে উঠছে যে লকডাউন আর রাখার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা অথবা বাড়ানোর কোনো প্রয়োজনীয়তা আছে কিনা, এই তার আগের প্রশ্নটা তাহলে আমরা ভেবে দেখি। যখন লকডাউন প্রথম করা হলো তখন বারবার আমরা আলোচনা করেছি বা বলবার চেষ্টা করেছি যে লকডাউন যে পদ্ধতিতে করা হচ্ছে, অর্থাৎ সঠিকভাবে লকডাউনটা মেনে চলা হচ্ছে কিনা এই বিষয়টাকে নিশ্চিত করা হোক। লকডাউন যখন চলছিল, পুরো দমে চলছিল, তখন বিরাট সংখ্যক মানুষ কিন্তু লকডাউনের নীতি নিয়ম কানুন মেনে চলেননি। তখন আমরা দেখেছি যে ভীষণভাবেই একেবারে যে সামাজিক দূরত্ব বজায় রাখা ইত্যাদি ইত্যাদি, এগুলো একেবারেই বজায় রাখা হয়নি। যদি সেটাকে সেই সময় কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হতো, তাহলে আজকে জীবিকা নিয়ে যে প্রশ্নটা উঠছে, মানুষ যে বিপন্নতার মুখোমুখি হয়েছেন, সেই জায়গাতে আমরা পৌঁছতাম না। দ্বিতীয়ত হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত এই বিষয়টাও বারবার উঠে এসছে আমাদের সামনে, প্রত্যেকের সামনেই উঠে এসছে, সমস্ত মানুষের সামনেই এসছে যে স্বাস্থ্য বিভাগের দায়িত্ব কতটা পালিত হচ্ছে। আমরা গোড়া থেকে দেখেছি যে কোনো রকম একটা নির্দিষ্ট পথ, একটা নির্দিষ্ট ধারা বা একটা দিশা যাকে বলে, সাধারণ মানুষের কাছে কখনো স্বাস্থ্য সংক্রান্ত কোনো দিশা দেওয়া হয়নি। যে কোনো একটা হাসপাতালকে দাগিয়ে দেওয়া হয়েছে বা কয়েকটি হাসপাতালকে দাগিয়ে দেওয়া হয়েছে যে এখানে এই রোগটির চিকিৎসা হবে। সেখানে দেখা যাচ্ছে যে সেখানকার যারা কর্মী, তাদেরকে কোনো রকমভাবে মানসিক প্রস্তুতি তাদের তৈরি দেওয়া হয়নি, তাদের আলাদাভাবে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়নি, বা যেটাকে বলা যেতে পারে মেডিকেল কাউন্সেলিং, যে এইরকম রোগ আসতে চলেছে, আপনাদের এর মোকাবিলা করতে হবে। তারা দেখা যাচ্ছে বিরক্ত হয়েছেন, সেখানে আন্দোলন হয়েছে, সেখানে অস্থিরতা তৈরি হয়েছে। অর্থাৎ সাধারণ মানুষ যেখানে যেখানে সাহায্য পেতে পারেন সেই সমস্ত জায়গাগুলোকে কখনো গুছিয়ে নেওয়া হয়নি। অর্থাৎ গোড়া থেকেই স্বাস্থ্য বিষয়টি সম্পূর্ণ অপরিকল্পিত। আমি আবারও বলবো, সম্পূর্ণ অপরিকল্পিত। যার জন্য আজকে এই বেসরকারি হাসপাতাল এবং সরকারি হাসপাতাল, এই বিভাজনটা আজকে এই সংকটজনক অবস্থায় আসবে কেন? আজকে ধরা যাক যে 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 একটা খুব ভালো প্রস্তাব যেটা ওনার মডেলেও আছে এবং তুমিও যেটা বলছো, যেরকম একটা যদি করা যায় এবং একটা সাইট যদি করা যায়, ধরো একটা, সেখানেও কিন্তু একটা প্রশ্ন থাকে যে কজন লোক ইন্টারনেট ব্যবহার করেন এবং কজন লোক সেই সাইটটা অ্যাভেল করতে পারেন, দেখতে পারেন একটা হাসপাতাল যাওয়ার আগে ক্লিক করে যে আমার এখানে এখানে। একদম ওই জন্যই এই দিল্লির মডেলটা আমি বলছি যে এলইডি তে সামনেই, মানে আমার 3টে হাসপাতাল ঘুরতে হবে না, আমি গেট থেকে বুঝে যাব যে বেড আমি খালি পাবো না পাবো না। এই যে কালকেই একটি পরিবারের কথা আমরা প্রতিবেদনে দেখাচ্ছিলাম যে 3টে হাসপাতাল একটা অসুখে ঘুরতে হয়েছে, সাধারণ অসুখে। আমি বলছি এইটা কিন্তু ওই এলইডি বোর্ড দিয়ে মুহূর্তে সমাধান করা সম্ভব। হ্যাঁ, সেটাও সম্ভব। এবং আরো বেশি করে আমি বলবো যে ধরো শহরগুলোর বাইরেকার অবস্থা যদি আমি চিন্তা করি, একটু বাইরে, বেশি দূরে যেতে হবে না, জেলা গ্রাম, সেখানে কি সরকারের তরফ থেকে কিছু সেন্টার করা যেত না, যে সেন্টারগুলো এই তথ্যগুলো অন্তত সরবরাহ করবে যে একটা গ্রামে যদি কোনো মানুষ, করোনাই শুধু হতে হবে কেন, আরো কত কঠিন অসুখ আছে। এই যে ঘটনাটার কথা তুমি বারবার উল্লেখ করছো যে সারা রাত্রি তারা ঘুরেছেন বিভিন্ন হাসপাতাল থেকে হাসপাতালে, সেটাই তো করোনা পেশেন্ট তিনি ছিলেন না। তো এই যে ঘটনাগুলো, অর্থাৎ আরো অন্যান্য কঠিন অসুখ বা যে কোনো রোগেই মানুষ যখন বিপন্ন হয়ে পড়ছেন এবং অসহায় হয়ে পড়ছেন যে পেশেন্টকে কোথায় নিয়ে যাওয়া হবে, তখন তাকে সাহায্য করবার মতো যে একটা হেল্পিং ডেস্ক, সেটা তো সরকারের তরফ থেকে করা সম্ভব। যে প্রতিটা জেলায় আমি এতগুলো হেল্পিং ডেস্ক করলাম, যেখানে মানুষ এই তথ্যটা অন্তত পাবেন যে হ্যাঁ আপনি এই চিকিৎসার জন্য আপনি অমুক হাসপাতালে যান। এইগুলো খুব সুন্দরভাবে ছোকে করা যেত, কিন্তু করা হয়নি। মুশকিল হচ্ছে যে আমরা সমালোচনা তো করতে বসলে, সুমন, আমার মনে হয় তোমার আরো অনেকগুলো সিটিং তোমার এই প্রোগ্রামের প্রয়োজন হবে। তার বদলে বরং আমরা একটু উল্টো করে দেখি যে এই মুহূর্তে কি কি হলে মানুষের ভালো হয়। একদম আমি তোমার কথার সঙ্গে অ্যাড করি যে করা যেত, করা হয়নি, কিন্তু এখনো করা যায়।
এখনো যে চমৎকার হেল্প ডেস্কের তুমি যে আইডিয়াটা দিচ্ছ, একটা প্রত্যেক জেলায় জেলায় জেলা স্তরে দরকার হলে আরো বিকেন্দ্রীকরণ করবো, একদম ব্লক স্তরে একটা করে হেল্প ডেস্ক, এবং যেখান থেকে একদম স্বচ্ছতার সঙ্গে মানুষ তথ্য পাবেন এবং সেই অনুযায়ী তার রোগীকে ভর্তি করতে পারবেন। আমি বলছি যে খুব সাধারণ মানে সলিউশন কিন্তু খুব বৃহৎ সমস্যার পক্ষে হয়ে যাবে। ঠিক। এবার দেখো যে সবসময় যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে যে আমার আগামী দিনে কি আসতে চলেছে। বারবার ডক্টর চৌধুরীর কথাতেও সেটা এসছে, অন্যান্য বক্তাদের কথাতেও এসছে যে আমার আগামী দিনে কি হতে চলেছে। আমরা যখন এই বিষয়টা নিয়ে নিশ্চিত যে মানুষ না খেয়ে মরতে চায় না, এবং আমরা কেউ চাই না যে আমার চেনা জানা অচেনা অজানা কেউ একটা আমলাশলের মতো ঘটনা আমরা আমাদের সকলকে নাড়িয়ে দিয়েছিল, যে সেখানে মানুষ না খেয়ে মারা যাচ্ছে। তো এই না খেয়ে মারা যাওয়াটা হচ্ছে মানুষের পক্ষে চূড়ান্ত সংকটজনক পরিস্থিতি। সেই নিরিখে যদি লকডাউন বিষয়টাকে আর বাড়িয়ে না তোলা হয়, তাহলে আমাদের এরপর কি পরিস্থিতি আসতে চলেছে যে প্রচুর করোনা পেশেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে যে ধরনের পেশেন্ট আসার কথা, অর্থাৎ হসপিটালগুলো আবার উপচে পড়বার মতো একটা পরিস্থিতি। আমি যদি এই সততার উপর বিশ্বাস রাখি যে প্রত্যেকটা বেসরকারি হাসপাতালও এবং সরকারি হাসপাতালের পাশাপাশি নার্সিংহোম থেকে শুরু করে সর্বত্র কোনো রোগীকে প্রত্যাখ্যান করা হবে না, সবাইকেই চিকিৎসা করা হবে, তাহলেও কিন্তু শয্যার অভাব হওয়ার একটা সম্ভাবনা বিরাট রকম ভাবেই রয়েছে। তাহলে গোড়া থেকেই তাহলে এই জিনিসটা ভেবে রাখা দরকার যে তাহলে আমি কি কিছু সাময়িক হাসপাতাল তৈরি করতে পারি না, আমি কি কিছু হাসপাতাল শিবির তৈরি করতে পারি না, যেখানে সম্পূর্ণ ব্যবস্থা না থাকলেও অন্তত কিছুটা সাহায্য করা যাবে, কিছুটা চিকিৎসা করা যাবে। দ্বিতীয় হচ্ছে যে চিকিৎসকের একটা তালিকা তৈরি করা, অর্থাৎ সবসময় বিশেষজ্ঞ দিয়েও না চিকিৎসা করবার দরকার তো হয় না। অনেক সময় এমন এমন স্তরে চিকিৎসা থাকে যাদেরকে ধরা যাক একজন বিশেষজ্ঞ নন, হয়তো তিনি হয়তো মানে একজন সাধারণ আমি বলবো না, মানে বিশেষজ্ঞ নন এমন চিকিৎসক দিয়েও একটা বিশেষ স্তরে চিকিৎসা চালিয়ে যাওয়া যায়। আমি বলতে চাইছি যে এই জিনিসগুলোকে তৈরি করা, অর্থাৎ আমার হাতে এই এই অস্ত্রগুলো আছে যা দিয়ে আমি লকডাউন তুলে দেওয়া হলো, যেটা এই আলোচনাও হলো, যে পরিবহন ব্যবস্থাটা কেমন রাখা হলো, যে মানুষ সোশ্যাল ডিস্টেন্সিং মানবে কি, গায়ে গা লাগিয়ে তারা যেতে বাধ্য হচ্ছেন। রাস্তায় নামলে একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে কোনো দূরত্ব বজায় রাখতে পারছেন না, গাড়িতে পারছেন না। কোথায় আজকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি পিজি হাসপাতালে গিয়ে দেখছি সেখানে ঠিক করছে ভিড়, পেশেন্ট এবং পেশেন্ট পার্টি তারা এমনভাবে দাঁড়াতে বাধ্য হচ্ছেন, দাঁড়িয়ে রয়েছেন যে কি বলবো, বৃষ্টি তার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কারোর মুখে মাস্ক আছে কারোর মুখে নেই। এই জিনিসগুলো দেখাশোনা করবার দায়িত্বটা কার? নিশ্চয়ই চিকিৎসকদের নয়, কারণ তারা তো চিকিৎসা করতে এসেছেন, তাদেরও তো মানুষ হিসেবে তারা নিজেদেরও রক্ষা করবেন, এবং তারা নিজেদের রক্ষা না করলে আমরাও মারা যাব। এইগুলো দেখার দায়িত্ব হচ্ছে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের। তারা তো এইগুলোর ব্যবস্থা করবেন, যে আমার এই পেশেন্ট আসছে আমি এই ব্যবস্থা করবো। অর্থাৎ আমাদের কাছে এখন সরকারের কাছে যেটা প্রত্যাশা সেটা হচ্ছে যে মানুষের এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে একটা দিশা, তারা কোন হাসপাতালে যেতে পারে না পারে, কোথায় কি আছে তার জন্য একটা তথ্য কেন্দ্র তৈরি করা, এবং সেটা যাতে সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছয়। দুই হচ্ছে লকডাউন যদি তুলতেই হয় তাহলে সমস্ত রকম পরিবহন ব্যবস্থাগুলোকে চালু করুন। এটা কি হচ্ছে যে আমি যেন চোরকে ডেকে খিড়কির দরজাতে তালা দিয়ে সদর দরজাটা খুলে দিয়ে বেরিয়ে চলে গেলাম, একেবারে সেই ব্যবস্থা। আমি লকডাউন বজায় রাখছি, আমি রাত্রে কারফিউ চালু করে দিলাম। এর মানে কি? রাত্রে কারফিউ চালু করে কার কি লাভ হচ্ছে? আমি লকডাউন বলছি, আমি আমার 30 জুন পর্যন্ত আমার লকডাউন থাকবে, আবার আমি বলছি 100% উপস্থিতি আমার সরকারি বেসরকারি সমস্ত কর্মদপ্তরগুলোতে চলবে। এটা কি ফাজলামো হচ্ছে? এটা কি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে না? এটা করে কার কি লাভ হচ্ছে? এটা যদি কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয় তাহলে আমি এটা বলতে বাধ্য যে এই উদ্দেশ্য ব্যর্থ, এবং এটা যদি অপরিকল্পিত হয় তাহলে এখনই এই মুহূর্তে যারা এই সমস্ত সিদ্ধান্তগুলো নেবেন বলে চেয়ারে বসে আছেন তাদের ঘুরে ভাববার মতো সময় এসে গেছে, তা না হলে সমূহ বিপদ। একদম। আমরা শুরুতেই বলে নিয়েছিলাম যে এটা কোনো দোষারোপের জন্য নয়, এই মঞ্চ এবং আজকের অনুষ্ঠান হচ্ছে যে সদর্থক কি সাজেশন, যে এই মুহূর্তে কোভিড সিচুয়েশন গোটা দেশ এবং এই বাংলায় যেখানে দাঁড়িয়ে আছে কি ধরনের ব্যবস্থার মধ্যে দিয়ে তাকে সবাই মিলে আমরা সামাল দিতে পারি।
আমার বলতে খুব ভালো লাগছে যে প্রথম 40 মিনিটে একের পর এক, কখনো সেটা হেল্প ডেস্ক, কখনো সেটা অস্থায়ী স্বাস্থ্য শিবির, কখনো সেটা মানুষের আরও পার্টিসিপেশন, একটার পর একটা থিওরি উঠে আসছে, সাজেশন উঠে আসছে, যেটা কিন্তু আগামী দিনে যা হয়ে গেছে তো এই অবধি হয়ে গেছে, কিন্তু আগামী দিনে খুব দ্রুততার সঙ্গে এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব। আমি এইখানে এই পর্যায়ে এই কোভিড আর নন কোভিড হাসপাতাল এবং কিছু মানুষের যেখান থেকে আপত্তি এবং হয়রানির ক্ষেত্রে বিরক্তি সৃষ্টি হয়েছে, ইনসিকিউরিটি সৃষ্টি হয়েছে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, সেই ছবিটা দেখিয়ে তারপর অবশ্যই আজকে নবান্ন থেকে আরও এক ঝাঁক নতুন নির্দেশিকা এসেছে এবং অবশ্যই আমার রাজনৈতিক অতিথিরা আছে, তাদের কাছে যাব, আবার ডাক্তারবাবুদের কাছে ফিরবো যে এই মুহূর্তে মানুষকে যখন রাস্তায় বেরোতে হচ্ছে কি কি ব্যবস্থা নিয়ে তিনি নিজে এবং তার পরিবারকে সুরক্ষিত রাখবেন। এই খুব জরুরি। আমরা বহু রাজনৈতিক তত্ত্ব বহু কিছু আলোচনা করি এই অনুষ্ঠানে, কিন্তু একেবারে প্রতিদিন কাজে লাগবে এই জরুরি তথ্যগুলো এই অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে আসবো। কিন্তু তার আগে স্বাস্থ্যক্ষেত্রে দিল্লির এই নির্দেশিকা এবং পাশাপাশি আমাদের রাজ্যে যে বিভ্রান্তি এবং কিছুটা বিরক্তির রোগীর ক্ষেত্রে কিছুটা অসহায়তার ছবি প্রতিদিন ফুটে উঠছে নানা জায়গায়, দেখাবো সেটাও। করোনা আবহে হাসপাতালগুলিকে দুভাগে ভাগ করা হয়েছে। করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য কোভিড হাসপাতাল এবং করোনা ছাড়া অন্য অসুখে আক্রান্তদের জন্য নন কোভিড হাসপাতাল। কিন্তু এই বিভাজনের জাঁতাকলে পড়ে হয়রানি শিকার হচ্ছেন সাধারণ মানুষ। মঙ্গলবার সরসোনার বাড়ি থেকে উদ্ধার হয় ৮০ বছরের গোবিন্দ কর্মকারের মৃতদেহ। প্রতিবেশীদের দাবি, রবিবার রাস্তায় পড়ে মুখে ও মাথায় গুরুতর আঘাত পান তিনি। ৩টি হাসপাতাল ঘুরেও কোথাও তাকে ভর্তি করা যায়নি বলে অভিযোগ। এরকম অভিজ্ঞতা হচ্ছে অনেকেরই। নন কোভিড হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে জ্বর ধরা পড়লেই পাঠিয়ে দেওয়া হচ্ছে কোভিড হাসপাতালে, অথচ করোনার উপসর্গ না থাকলে সেই রোগীকে ভর্তি নিতে চাইছে না কোভিড হাসপাতালও। আমরা কখনোই যেন সরকারি বেসরকারি কোনো হসপিটালে এই কথাটা না বলি যে কেবল কোভিড পজিটিভ বা কেবল কোভিড নেগেটিভ। কারণ একজন মানুষ যখন, একজন পেশেন্ট যখন সে জ্বর নিয়ে কাশি নিয়ে আসবে, তার তো মোবাইল ফোনে SMS আসবে না কি মেসেজ আসবে না সে কোভিড পজিটিভ কি নেগেটিভ। কোনো একটা হসপিটালে তার একটা টেস্টিং আসতে হবে। এটা হতে পারে যে আজকে অমুক হসপিটাল সে প্রধানত কোভিড ডেডিকেটেড ইনফ্রাস্ট্রাকচার, সে কোভিড পেশেন্টকে নিয়ে অ্যাডমিট করবে, তাদের দেখাশোনা করবে, কিন্তু সবাইর একটা জেনারেল আইসোলেটেড ইমার্জেন্সি থাকা উচিত যেখানে একটা প্রাথমিক অ্যাসেসমেন্ট হবে। সরকারি এবং বেসরকারি হাসপাতালে এই হয়রানির হাত থেকে রেহাই পাচ্ছেন না চেনা মুখেরাও। দীর্ঘদিন ইস্টবেঙ্গল ও মোহনবাগানের হয়ে খেলেছেন আনসুমানা ক্রোমা। সম্প্রতি তার সদ্যজাত সন্তান অসুস্থ হয়ে পড়ে। 3টি বেসরকারি হাসপাতালে ঘুরেও সন্তানকে ভর্তি করতে পারেননি ক্রোমা। শেষে পুলিশের সহযোগিতায় পাক সার্কাসের একটি বেসরকারি শিশু হাসপাতালে ভর্তি করা হয়। কোথাও কোথাও তো পুলিশ কেউ কিছু করতে পারছে না। শুক্রবার ইকবালপুরে রাস্তা থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় এক ব্যক্তিকে। 12 ঘন্টা ধরে 5টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ঘুরে তাকে ভর্তি করতে পারেনি পুলিশ। শেষমেশ ওই ব্যক্তিকে কোনো মতে একটি নার্সিংহোমে ভর্তি করায় পুলিশ। কিন্তু চিকিৎসার মতো জরুরি পরিষেবার ক্ষেত্রে এমনটা হবে কেন, প্রশ্ন তুলছেন চিকিৎসকরা। স্বাস্থ্যের অধিকার আমাদের সবার, আমরা নাগরিক, স্বাস্থ্যের অধিকার থেকে আমরা বঞ্চিত হতে পারি না। কোনো হাসপাতালে গেলে আমরা ফিরে যেতে পারি না, ফেরত দেওয়া উচিত নয়। নন কোভিড কোভিড দু ক্ষেত্রেই কিন্তু অসুবিধার সম্মুখীন হচ্ছে। এক দেখছি ডায়ালিসিসের সমস্যা হচ্ছে, আবার কোভিডের ক্ষেত্রে বেড পাচ্ছে না, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াচ্ছে, মানুষের অসুবিধায় মানুষ পড়তে হচ্ছে। এই জায়গায় এখন সরকার কিন্তু একটা প্রশাসক এবং অভিভাবকের ভূমিকা পালন করতে হবে। তারা কিন্তু একসাথে মানুষকে একত্রিত করে যেখানে যেখানে সুবিধা, কোনো বাধা বিপত্তির সম্মুখীন যেন মানুষ না হয়। চিকিৎসা প্রার্থীদের এই হয়রানি থেকে বাঁচাতে দিল্লির উপরাজ্যপাল তথা দিল্লির বিপর্যয় মোকাবিলা দপ্তরের চেয়ারম্যান অনিল বৈজল প্রস্তাব দিয়েছেন, সমস্ত কোভিড ও নন কোভিড হাসপাতাল ও নার্সিংহোমকে নির্দেশ দেওয়া হোক, হাসপাতালে ঢোকার মুখে LED বোর্ডে বড় বড় হরফে লিখে দিতে হবে সেখানে কত শয্যা খালি আছে, চিকিৎসার খরচ কত এবং ভর্তির জন্য কার সঙ্গে যোগাযোগ করতে হবে। এ রাজ্যেও এরকম তথ্যসহ ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ তৈরির পক্ষে সওয়াল করছেন চিকিৎসকরা। যেভাবে মানুষ এয়ারলাইন্সের টিকিট বুক করে, হোটেল বুক করে অনলাইনে কেন করতে পারে? কারণ প্রত্যেকটা হোটেল রিয়েল টাইম সিনক্রোনাইজড। সরকারি হসপিটালে লোকে ভোর 4টে এসে টিকিটের জন্য লাইন দিয়ে হয়তো সন্ধ্যেবেলা কি দুপুরবেলা ডাক্তার দেখাবে। এটাকে আমরা স্বাস্থ্য ব্যবস্থার একটা স্বাভাবিক অঙ্গ বলে মনে করেছি। কেন? যে লোকটার আধার কার্ড আছে, মোবাইল ফোন আছে, তাকে কেন আমি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো না?
প্রত্যেকটা হসপিটালকে একটা অ্যাক্সেস দিয়ে বলতে হবে যে সব হসপিটাল ঘন্টায় 2বার কি 3বার করে নিজের স্ট্যাটাস আপডেট করুন, তাহলে এটা লাভ হবে। যাদের হাসপাতালে না গেলেও চলবে তাদের জন্য টেলিমেডিসিন পরিষেবা চালুর দাবিও জানাচ্ছেন অনেকে। একটা টেলিমেডিসিনের ব্যবস্থা করলে মানুষের পক্ষে সুবিধা হয়, যখন তখন তারা ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের যদি কোনো অন্য স্বাস্থ্যের নিরিখে কোনো দরকার পড়ে, তাহলে কিন্তু সেই যোগাযোগ করলে তারা একটা আশার খবর পাবেন, বা তারা এমন একটা কিছু খবর পাবেন যাতে তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে সুবিধা হয়, সেই নিদানগুলো দেওয়া যায়। এগুলি সবই অবশ্য প্রস্তাব। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে তা কার্যকর হবে কিনা সেটাই এখন দেখার। ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি রাজনীতির অংশে আসব। প্রথমে দুটো প্রতিবেদন পরপর আপনাদের দেখাবো, তারপর আমার অতিথিদের কাছে আসব। প্রথম প্রতিবেদন একেবারে জনস্বার্থমূলক, তার কারণ নবান্ন থেকে নির্দেশিকা, এবং তাতে বলা হচ্ছে যে সরকারি অফিসে ভিড় কমাতে গণপরিবহনের সমস্যা আছে। আমরা প্রত্যেকে জানি 2টো শিফটে সরকারি কর্মীরা ডিউটি করবেন। প্রথম শিফট সকাল 9:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত, এবং দ্বিতীয় শিফট 12:30 থেকে 5:30 পর্যন্ত। কি আছে এই নির্দেশিকায় দেখাবো। জীবন জীবিকার স্বার্থে লকডাউন শিথিল করে দেশজুড়ে শুরু হয়েছে আনলক 1, কিন্তু তারপর থেকে রাজ্যে এবং দেশে করোনা সংক্রমণের গ্রাফ লাগাতার ঊর্ধ্বমুখী। 1 জুন আনলক 1-এর প্রথম দিনে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল 5,772। 10 দিনের মাথায় বুধবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 9,328 জন। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী 7 জুনের রিপোর্টে জানা যায় একদিনে সংক্রমিত 449 জন। 8 জুন আরও 426 জন সংক্রমিত হন। 9 জুন একদিনে সংক্রমিত হন 372 জন। 10 জুনের বুলেটিনে জানানো হয়েছে একদিনে সংক্রমিত 343 জন। অথচ এর মধ্যে গত কয়েকদিন রাস্তাঘাটে দেখা গিয়েছে এরকম ভিড়ের ছবি। রাস্তায় বাস কম থাকায় বাদুড়-ছোলা হয়ে যাতায়াত করতে হয়েছে যাত্রীদের। অফিসে পৌঁছতে গিয়ে চূড়ান্ত ভোগান্তির শিকার হয়েছেন কর্মীরা। জানিয়ে সুর চড়িয়েছে বিজেপি। যেভাবে ব্যর্থতার নজির আর পরিকল্পনাহীনতায় সরকারটা ভুগছে, এটাই দেখলে অবাক লাগছে। সরকারি বাসের ড্রাইভার কন্ডাক্টরদের প্রস্তুত করা দরকার ছিল, হঠাৎ একটা আচমকা আদেশ। তো কর্পোরেশনে তো আরো মারাত্মক, কমিশনার আদেশ দিয়ে দিয়েছে 100% হাজিরা নইলে মায়না কাটা। যে লোকগুলো কলকাতার বাইরে থাকে, মফস্বল এরিয়া, ট্রেন যাদের আসার মূল সাধন, তারা আসবে কি করে? মানুষের ভোগান্তি চূড়ান্ত হচ্ছে। বুধবার অবশ্য রাজ্য সরকারি দপ্তরে 2টি শিফট চালুর কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম শিফট সকাল 9:30 থেকে দুপুর 2:30, দ্বিতীয় শিফট দুপুর 12:30 থেকে বিকেল 5:30। আপ টু ডেপুটি সেক্রেটারি লেভেল এটাকে স্ট্যাগার্ড করা হয়েছে, 2টো শিফট করা হয়েছে, যাতে কি হবে, রাস্তা যাতে বাসে আসতে ওদের অসুবিধে না হয়। 9:30 থেকে 2:30 করে দাও, আর এটা তো অল্টারনেটিভ ডেতে আসছে, তাও 12:30 থেকে 5:30 করবে। প্রাইভেট সেক্টরের কাছেও আমার যেটা অ্যাপিল, চেষ্টা করুন ওয়ার্ক ফ্রম হোম থেকে যারা করতে পারে তাদের অ্যালাউ করুন ওয়ার্ক ফ্রম হোম থেকে করতে। এটা আমরা একটা অ্যাপিল করছি যে এটা যদি আপনারা, আমরা যেরকম 2টো ভাগে ভাগ করলাম, এরকম আপনারাও যদি একটু ভাগাভাগি করে দেন, তাহলে একসাথে ভিড়টা হবে না। শুধু অবশ্য রাজ্য নয়, গোটা দেশেও করোনা সংক্রমণের ছবিটা একই রকম উদ্বেগজনক। গত 1 জুন দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল 1,90,535। আনলক 1-এর 10 দিনের মাথায় তা বেড়ে দাঁড়িয়েছে 2,76,583। গত কয়েকদিনে রোজই 9,000 করে করোনা সংক্রমিত হয়েছেন। 8 জুন দেশে করোনা আক্রান্ত হন 9,983। 9 জুন আরো 9,987 জন সংক্রমিত হন। 10 জুন আক্রান্ত হন 9,985 জন। এই প্রেক্ষাপটে লকডাউন নীতি নিয়ে মোদী সরকারকে নিশানা করেছে তৃণমূল। 4 ঘন্টার নোটিশে একটা লকডাউন হয় না। একবারও কোনো রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেছি? আবার আনলক 1, কোথাও আমি শপিং মল খুলে দিচ্ছি, কোথাও আমি রেস্টুরেন্ট খুলে দিচ্ছি, কোথাও হোটেল খুলে দিচ্ছি, বাসের যাতায়াত করছে, অথচ মেট্রো রেল চালু করছে না। পুরোটাই পরিকল্পনাহীন। কেন্দ্রীয় সরকার নিজে একদমই, মানে আমি বলবো এই দায় এবং দায়িত্ব পুরোপুরি কেন্দ্রীয় সরকারের। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। কলকাতায় কখনো লকডাউন হলো না কিছু কিছু এলাকায়, তার পরিণাম হচ্ছে এই যে কন্টেনমেন্ট জোনটা বেড়েই যাচ্ছে। যেভাবে সংক্রমণ হচ্ছে 450 অ্যাভারেজ প্রত্যেক দিন ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, কলকাতা ধীরে ধীরে মুম্বাই না হয়ে যায়। কেন কন্টেনমেন্ট জোন ঘোষণা তো করে দিচ্ছেন, তার পরিপাটি পালন হচ্ছে কি? টিএমসির লোকেরা পালন করেনি, কিছু বিশেষ সম্প্রদায়ের লোকেরা এটা মানেনি, তার ফলে পুরো ওয়েস্টবেঙ্গল আজকে একটা থ্রেটের সামনে পড়ে গেছে। রাজনৈতিক তরজা চলছে তরজার মতো, তবে সাধারণ মানুষ জানতে চাইছেন
সংক্রমণ এবং ভোগান্তির গ্রাস থেকে মুক্তি মিলবে কতদিনে? আশাবুল হোসেন ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আর এবার সেই বিতর্কিত শব্দ বন্ধ, করোনা এক্সপ্রেস। গতকাল অমিত শাহ কটাক্ষ করেছিলেন, আজ মুখ্যমন্ত্রী বললেন যে তিনি বলেননি, লোকে বলছেন বলে তিনি বলেছিলেন সাংবাদিক সম্মেলনে। আমি দ্রুত এই রাজনৈতিক বিতর্কের দিকে আলো ফেলব। ये कोरोना एक्सप्रेस ही आपको बंगाल के बाहर एग्जिट करने का एक गेटवे बन जाएगी। আমি কিন্তু কোনোদিনই করোনা এক্সপ্রেস বলিনি, আমি বলেছি পাবলিক বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে হাতিয়ার করে মঙ্গলবার ভার্চুয়াল সভা থেকে সুর চড়িয়েছিলেন অমিত শাহ। বুধবারই আবার তার জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে পরিযায়ী শ্রমিকদের নিয়ে তৃণমূল বিজেপি তরজার পারদ আরও চড়ল। পশ্চিমবঙ্গে যখন করোনা সংক্রমণ হুহু করে বাড়ছে, তখন পরিযায়ী শ্রমিকদের বিশেষ ট্রেনে রাজ্যে পাঠানো নিয়ে মোদী সরকারকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী। একদিনে গাদা গাদা ট্রেন এক জায়গা থেকে আরেক জায়গায় উঠিয়ে দিচ্ছেন। এখন কি এমন কি আপনারা যে যতগুলো ক্যাপাসিটি আছে তার ডাবল ক্যাপাসিটি যাকে পাচ্ছেন ঢুকিয়ে দিচ্ছেন, লোকগুলোকে না দিচ্ছেন একটু জল, না দিচ্ছেন একটু খাবার, সেই লোকগুলো না খেতে খেতে এসে ট্রেনেও অনেক সময় মারা যাচ্ছে। মা পড়ে আছে মৃত স্টেশনে, বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। আমার কথা হচ্ছে আপনারা কেন এটা মানছেন না? তার মানে কি আপনারা শ্রমিক এক্সপ্রেসের নামে আপনারা কি করোনা এক্সপ্রেস করতে চান? করোনা এক্সপ্রেস চালাচ্ছেন। মঙ্গলবার দিল্লি থেকে এ রাজ্যে ভার্চুয়াল সভায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। उत्तर प्रदेश के लिए 1700 ट्रेनें चली है, बिहार के लिए 1500 ट्रेनें चली है। और मुझे ताज्जुब तो तब हुआ जब ममता जी ने ये प्रवासी मजदूर जो अपने माँ बाप और पत्नी और बच्चों को मिलने आ रहे थे, कोरोना संकट में अपने परिवार के साथ रहना चाहते थे, उनकी ट्रेनों को कोरोना एक्सप्रेस नाम दिया। ये कोरोना एक्सप्रेस ही आपको बंगाल के बाहर एग्जिट करने का एक गेटवे बन जाएगी। तृणमूल कांग्रेस को बंगाल के बाहर पहुंचाने वाली एक्सप्रेस गाड़ी बन जाएगी। ये मजदूर भूलेगा नहीं। 24 ঘন্টার মধ্যেই অমিত শাহকে জবাব ফিরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আমি কিন্তু কোনোদিনই করোনা এক্সপ্রেস বলিনি, আমি বলেছি পাবলিক বলেছে। কেন বলছে? তার কারণ বিজেপির বড্ড মাথা ব্যথা। শ্রমিকদের জন্য কোন সিম্প্যাথেটিক কাজটা আপনারা করেছেন? আপনারা যদি লকডাউন করবার 3 দিন ধরে লকডাউন অ্যানাউন্স করবেন, যখন লকডাউনের আগের 3 দিন বা 7 দিন ধরে শুধু শ্রমিক এক্সপ্রেস চালিয়ে সবাইকে বাড়ি পৌঁছে দিতেন, তাহলে কিন্তু 3 মাস ধরে গাদাগাদি করে ওই শ্রমিকদের অসহায় অবস্থায় বাইরে কাটাতে হতো না। এটা আপনাদের আগে থেকে অ্যাকশন নেওয়া উচিত ছিল। তা সেটা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে আপনি নিজেই অন্যায়টা কেন করলেন? কেন ভালো লোকগুলোকে আজকে বিপদের মধ্যে ফেললেন? করোনা এক্সপ্রেস নিয়ে যে সারা দেশে চর্চা হচ্ছে, এই টার্মটা উনি আমদানি করেছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কালকে এটা বলেছেন যে করোনা এক্সপ্রেস বলা হয়েছে শ্রমিক এক্সপ্রেসকে, এবং তার সঙ্গে উনি যেটা জুড়েছেন যে দিদিমণিকে করোনা এক্সপ্রেসের মাধ্যমেই বাংলার বাইরে পাঠাতে হবে। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বয়ান পাল্টে গেছে, উনি বলছে আমি করোনা এক্সপ্রেস বলিনি। আপনারা মনে করুন, প্রথম যে অডিট কমিটি হয়েছিল করোনাকে নিয়ে, অডিট কমিটি চললো, তারপর হঠাৎ প্রশ্ন উঠলো, হঠাৎ কিন্তু উনি বললেন কে অডিট কমিটি করেছে আমি জানি না। তো এটা পুরনো অভ্যাস ওনার। কে বলছে, কে চালাচ্ছে সরকার? ভূতে। এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছে সিপিএমও। আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। মুখ্যমন্ত্রী যদি কথায় কথায় 360 ডিগ্রি ঘুরে যান, তো ওনার বিশ্বাসযোগ্যতা বলে কিছু থাকবে? করোনা এক্সপ্রেস কথাটা যার মুখ থেকে বেরোচ্ছিল, তাহলে তিনি কি রাজ্যের মুখ্যমন্ত্রী নন? তার নাম কি মমতা ব্যানার্জি নন? সেটা কি কেউ মুখোশ পড়েছিল আপনার? নিজেকে অস্বীকার করছেন কেন? মুখ্যমন্ত্রীর কথা থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আসলে পরিযায়ী শ্রমিকদের সম্পর্কেও ধারণাটা কি। রাজ্যে ফেরা পরিযায়ী শ্রমিকদের 7 দিনের কোয়ারেন্টিনে রাখা হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সুমন ঘরাই ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রণয় রায় এবং দেবাংশু ভট্টাচার্য, প্রথমে প্রণয়দার কাছে যাব। প্রণয়দা, মুখ্যমন্ত্রী করোনা এক্সপ্রেস নিজে বলেননি। না সুমনদা, আমি মুখ্যমন্ত্রী যদি আপনার এই প্রোগ্রামটা দেখেন, আমার মনে হয় তো না মনে পড়ে যাবে, কারণ আপনিই তো দেখালেন, এর আগের বাইটটাও দেখালেন, এখনকার বাইটটাও দেখালেন। তো আগের বাইটটা তো আমি কোথাও দেখতে পেলাম না, বলেছেন লোকে বলেছেন, উনি বললেন। দ্বিতীয় হচ্ছে যে সুমনদা, এই অভিজিৎ বাবুকে আজকে সামনে পেয়ে গেছি, খুব ভালো লাগছে আমার।
মার্চ মাসে যখন লকডাউন শুরু হলো সকাল বিকাল তো ওনার বক্তব্যই শুনছিলাম, উনি খুব ভালো বক্তব্য রাখেন, আজকেও ভালো বক্তব্য রাখলেন। তো আমার মনে হয় ওনার বক্তব্য শুনেই মুখ্যমন্ত্রী ওনাকে একটা বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান করে দিয়েছিলেন, একটা বিশেষজ্ঞ কমিটি হয়েছিল। যাই হোক, উনি আছেন এবং আজকে 3 মাস পরে আজকে যে ব্যবস্থাগুলোর কথা বলছেন, কবিতা দত্ত মজুমদার বারাসাত হসপিটালের ওটি ইনচার্জ, সেই পরিবারটির সাথে আমার ব্যক্তিগত একটু পরিচয় আছে। 107 জ্বর নিয়ে 14ই মে তিনি হসপিটাল থেকে বাড়িতে এলেন, তার মেয়ে গার্গী তাকে নিয়ে 3টে হসপিটাল ঘুরলো, ভর্তি হলো না, তারপরে ব্যারাকপুরের একটি হসপিটাল, তারপরে গিয়ে আরজি কর, এবং আরজি করে গিয়ে ভেন্টিলেটর না পেয়ে সে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। সেই গার্গী এখন হসপিটালাইজড, গার্গীর বাবাও হসপিটালাইজড। তো আজকে এই জিনিসগুলোই তো দেখার কথা ছিল রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর, এই বিশেষজ্ঞ কমিটির। আজকে অভিজিৎ বাবুরা যদি আজকে 3 মাস পরে এসে বলেন আমি বলতে বাধ্য হচ্ছি এটা হয়নি ওটা হয়নি, তাহলে রাজ্যের মানুষ কাদের কাছে যাবে? আজকে স্বাস্থ্যমন্ত্রী বলছেন অমিত শাহকে আমি বলেছি আমরা না পারলে আপনারা নিয়ে নিন, অভিজিৎ বাবুরা এখানে দাঁড়িয়ে এড়িয়ে যাচ্ছেন, তাহলে রাজ্যের মানুষ এই অসহায় অবস্থায় কোথায় যাবে? সেই তার উত্তর, তার তো দায়িত্ব কাউকে নিতে হবে। পরিযায়ী শ্রমিক বলুন আর স্বাস্থ্য ব্যবস্থা বলুন, মুখ্যমন্ত্রী বলছেন আমি বলিনি, ঠিক আছে বলেননি, ভালো কথা। কয়েকদিন আগে উনি বলেছেন যে এই পরিযায়ী শ্রমিকদের থাকা খাওয়া বাবদ নাকি 3 কোটি টাকা করে পার ডে খরচ হচ্ছে। আপনার কাছে বাইট আছে, লাইব্রেরিতে আছে, আমি যদি মিথ্যে কথা বলি আপনি একবার চালিয়ে দেবেন। আমার বক্তব্য খুব পরিষ্কার। তারপরেও আপনাদের ক্যামেরা, বিভিন্ন চ্যানেলের ক্যামেরা বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে গিয়ে পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ দেখাচ্ছে, বলছে তারা খেতে পাচ্ছে না, তারা জল পাচ্ছে না। একটা খুব সাধারণ কথা আছে, প্রত্যেক দিন যদি 3 কোটি টাকা করে খরচ হয়, কি দরকার আছে তাদের খাওয়ানোর? আপনারা বলে দিন না, তাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিন, আর বলে দিন আপনাদের খাওয়ার ব্যবস্থা আপনারা করে নেবেন। এ ছলনা চলছে পশ্চিমবঙ্গে, অপরদিকে পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে। না, এখন বিষয়টা হচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার টাকা পাঠিয়ে দেবে, আর তারা খাওয়ার দোকানে না গিয়ে ব্যাংকে ছুটবেন টাকাটা উইথড্র করার জন্য, তারপরে দোকানে গিয়ে টাকাটা পেমেন্ট করবেন। যাই হোক, এরকম আকাশ কুসুম কল্পনা তারাই করতে পারেন। এখন সুমনদা, অনেকগুলো কথা শুনলাম এবং গতকাল মিথ্যাচারও একটা শুনেছি ডিজিটাল মাধ্যমে, যেখানে এক একজন বিজেপি কর্মী বাড়িতে 3-4টে মোবাইল খুলে রেখে বসেছিলেন যেন ভিডিওর বাড়ানো যায়। তো যাই হোক, অনেক চেষ্টা করে আসলে সুফল কিছু হয়নি। এই যে রাজনীতি, সম্পূর্ণটাই তো রাজনীতি চলছে। একটু আগে ডাক্তারবাবুরা যা বললেন, এই 2 ডাক্তারবাবু, তাদের কাছে যে কথাটা শুনলাম আমরা, ভারতবাসী হিসাবে সত্যিকারের উদ্বেগের বিষয়। এখন এই পরিস্থিতির মধ্যে গতকাল অমিত বাবুর সভা এবং আজকে দাঁড়িয়ে প্রণয় বাবুদের এই রাজনীতি, মানে গানটা যদি এভাবে হতো তো প্রথম 4টে লাইনটা এরকম হতো, এ তুমি কেমন তুমি বিপদকালে ঝান্ডা ধরো, মরছে মানুষ যখন স্ক্রিন বসিয়ে প্রচার করো। অবস্থাটা এরকম জায়গায় আজকে চলে গেছে। আর এর মাঝখানেও করোনা এক্সপ্রেস একটা শব্দ, কেন শব্দ সুমনদা? আমরা ভূত বাংলো বলি, কেন ভূত বাংলো বলি? ওর ভেতরে ভূত আছে, মানুষ যদি ঢোকে ভূতে ধরতে পারে। করোনা এক্সপ্রেসটা অনেকটা এরকম, ওই সাধারণ সুস্থ পরিযায়ী শ্রমিকেরা যদি ট্রেনটার মধ্যে ঢোকেন তাহলে তারা করোনা নিয়ে বাড়ি ফিরছেন। কেন? কারণ কেন্দ্রীয় সরকারের অপদার্থতা। এক একটা ট্রেনের মধ্যে এক একটা সিট যেখানে 3 জনও বসতে পারেন না ঠিকঠাক করে, 5 জন 7 জন করে বসাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ঘুরে বেড়াচ্ছে। কেন আজকে এই অবস্থা? তাদের থেকে তো টিকিট নিচ্ছেন। প্রথম কথা, প্রথমে মিথ্যাচার করলেন 85% টাকা দেওয়া হবে, 1 টাকাও দিলেন না তাদেরকে। তার উপরে বিনা, তাদেরকে পয়সা নিয়ে উঠতে হচ্ছে ট্রেনের মধ্যে। তার উপরেও তারা এক একটা সিটের মধ্যে 5-7 জন গাদাগাদি করে আসছেন, যেটা মানে যখন কোভিড পরিস্থিতি ছিল না তখনও যে যার সিটটায় সেই বসতে পারতেন। আজকে কোভিড পরিস্থিতিতে যখন সেটা থাকার দরকার ছিল না, তখন হচ্ছে সেই জিনিসটা উল্টো করে। আজকে সুমনদা, গোটা ভারতবর্ষের এই পরিস্থিতি হতো না। আজকে আপনি প্রত্যেকটা রাজ্যে যদি দেখেন সংক্রমণের 2টো ভাগ করেন, তাহলে দেখবেন পরিযায়ী শ্রমিকরা যারা আসছেন সেখান থেকেও কিন্তু একটা পরিমাণ সংক্রমণ হচ্ছে। কেন? কারণ এই পরিযায়ী শ্রমিকরা যদি প্রথমে আসতেন, তাদের 100 জনের মধ্যে যদি 5 জন সংক্রামিত থাকতেন, আজকে স্বাভাবিকভাবে 100 জনের মধ্যে 50 জন সংক্রামিত থাকছেন, কারণ সংক্রমণের হারটা গোটা দেশেই বেড়েছে। এটা খুব স্বাভাবিক কথা। এখন অমিত শাহ বাবু এদিকে জ্ঞান দিয়ে যাচ্ছেন এসে, এদিকে তার সরকার করছে অন্য একটা কাজ, আর তার সরকার আসল কাজ করতে পারছে না। এখন সর্ষের মধ্যে যদি ভূত থাকে, সেই সর্ষে দিয়ে তো আপনি ভূত তাড়াতে পারবেন না। এ তো ভূতকে যদি ভূতে ধরে ওঝা কি করবে? তবে এখানে গল্পটা এরকম টাইপের হয়ে যাচ্ছে সুমনদা। এদিকে জ্ঞান দিচ্ছেন তারা, এদিকে বাংলাদেশের বর্ডার খুলে দিচ্ছেন। আবার অমিত শাহ বক্তৃতায় কি বলছেন? ঘুষপেটিয়া হায়েঙ্গে তো বন্ধ করে দেंगे। আচ্ছা, আপনারা ক্ষমতা এলে ঘুষপেটিয়া বন্ধ করে দেবেন, এদিকে বর্ডার খুলে দিয়ে বাংলার মানুষকে বিপদে ফেলবেন, তার বেলা কিছু যায় আসে না। আপনারা বর্ডার সিকিউরিটি সামলাতে পারছেন না, এদিকে জ্ঞান দিচ্ছেন বাংলার মানুষকে, আপনারা পরিযায়ী শ্রমিকদের একবারে পাঠিয়ে দিচ্ছেন। আপনারা আবার কি বলছেন? এদিকে অফিস যাত্রীরা, সুমনদা একটা কথা আমাকে ওখানে বলতেই হবে, কেন্দ্রীয় সরকারই তো নির্দেশ দিলে অফিস খুলতে হবে।
আজকে যারা অফিসগুলো তার চ্যারিটেবল ট্রাস্ট নয়, তারা অফিসের জন্য লোককে ডাকবেই, আর তারা ডাকতে গিয়ে আজকে গণপরিবহনে চাপ পড়ছে, কারণ কেন্দ্রীয় সরকার লোকাল ট্রেন মেট্রো বন্ধ রেখে দিয়েছে। লোকাল ট্রেন মেট্রোর প্রেসারটা পুরোপুরি পড়ছে আজকে মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে যে সেই সিদ্ধান্ত রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী সমর্থন করেন সেটা স্পষ্ট। মানে এরাম নয় যে রাজ্যের আপত্তি সত্ত্বেও লোকাল ট্রেন বন্ধ রাখা হয়েছে, কারণ মুখ্যমন্ত্রী আজকে বলেছেন, তুমি চাইলে আমি শুনিয়েও দিতে পারি তোমায়, যে ট্রেনে ভিড় হবে সেই জন্য আমরা বন্ধ রেখেছি। অর্থাৎ এই সিদ্ধান্ত তুমি ঠিকই বলেছো, কেন্দ্র সরকার কেন্দ্রীয় তরফে নেওয়া হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রীও সেটাকে এন্ডোর্স করছেন, তাতে সমর্থন আছে। না, এখানে সুমনদা কথাটা হচ্ছে কেন্দ্রীয় সরকার যেহেতু লকডাউনটা ঘোষণা করেছে এবং আনলকের কথাও তারা ঘোষণা করেছে, তাদের এটা মাথায় রাখাটা দরকার যে যখন মানুষ অফিসে যাবেন তখন রাস্তায় প্রেসারটা পড়বে। আজকে এই বাসগুলো এত বাদুরঝোলা ভিড় কেন? আজকে বাসগুলোর বাদুরঝোলা ভিড়টা এরকমই, সাধারণ স্বাভাবিকভাবে মানুষ বাসে করছেন, মানুষ লঞ্চে যাতায়াত করছেন। আমি সেটাই বলতে চাইছি যে বেতন কাটা হবে, তুমি তো জানেনই, সেই গণপরিবহন দেওয়ার দায়িত্ব অবশ্যই রাষ্ট্রের। প্রণয়দা, না, প্রথম কথা হচ্ছে যে দেখুন, যদি কেন্দ্রের বিরোধিতা করে বা কেন্দ্রের উপর দোষ চাপিয়ে পশ্চিমবঙ্গের করোনা সংক্রমণ বন্ধ হয়ে যায়, এখানে মানুষের মৃত্যু মিছিল বন্ধ হয়ে যায়, তাহলে দেবাংশু ঘন্টার পর ঘন্টা বললেও আমি শুনে যাব। কিন্তু বাস্তবে তো তা হবে না। বাস্তবে হচ্ছে একটি সরকারের পরিকল্পনার অভাব। আজকে গুজরাটে কি হয়েছে, দিল্লিতে কি হয়েছে ছেড়ে দিন, ওদিকে সব খারাপ আমি ধরে নিলাম, কিন্তু তাই বলে পশ্চিমবঙ্গে কি হচ্ছে? পশ্চিমবঙ্গে আপনি আজকে প্রাইভেট বাসগুলোর সাথে 10 দিন ধরে ভাড়া বাড়বে কি বাড়বে না, কত বাড়বে কত কমবে, কেন এই ব্যবস্থাটা কি সরকার করতে পারে না? আজকে যদি এই অবস্থায় কোনো ঘাটতি সাবসিডি দেওয়ার দরকার পড়ে, কেন সরকার সেগুলো ভাবছে না? আজকে মানুষকে 70%। এখন বিষয়টা হচ্ছে সুমনদা, এই যে প্রণয় বাবুরা খুব সুন্দরভাবে বলছেন রাজ্যের দিকে তাকান, কেন দিল্লির দিকে তাকাবেন, গুজরাটের দিকে তাকাবেন, কিন্তু ভোটের আগে এনাদের ভোলটা পাল্টে যায়। এনারা সবকিছুতে বলেন ওই দেখো পাকিস্তানের দিকে তাকাও, তখন ওনাদের মনে পড়ে না ভারতের দিকে তাকানো দরকার, পাকিস্তানের দিকে না তাকিয়ে। এখানে সুমনদা আবার বিষয়ের দিকে তাকাতে হবে। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আমি আবার ডাক্তারবাবুদের কাছে ফিরবো, তার কারণ শুরুতেই বলেছিলাম যে একেবারে প্রতিদিনের জীবনে যে তথ্যগুলো এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের প্রয়োজন, সেই তথ্যগুলোতে আবার আমরা নজর রাখবো। ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমি তার আগে দ্রুত একবার দেখাবো যে এই সময়টা, বর্ষা আসছে দোরগোড়ায়, আবহাওয়া দপ্তর বলছে শুক্রবার ঢুকবে। এই সময়টা, এই কথার কথা আমরা বলি সিজন চেঞ্জ, আবহাওয়া পরিবর্তনের এই সময়টা এমনিতেই সর্দি কাশি হয়। এবার কোন সর্দি কাশি এবং কোন গলা ব্যথাটা হলে আমি কোভিড টেস্ট করাবো, কোনটা হলে বাড়িতে থাকবো, কোন পর্যায়ে অবধি বাড়িতে থাকবো, কোন পর্যায়ে ছাড়িয়ে গেলে আমায় হাসপাতালে যেতে হবে, এইটাই বোধহয় এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা আমজনতার কাছে। আমি দ্রুত একবার একটা প্রতিবেদন দেখিয়ে আমি ডক্টর বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। দেখুন, আবহাওয়া বদলাচ্ছে, কখনো গুমোট গরম, কখনো আবার একটু বৃষ্টির পর হালকা ঠান্ডার আমেজ। এই সময় ঘরে ঘরে জ্বর সর্দি কাশি লেগেই থাকে, কিন্তু এগুলি তো আবার করোনা সংক্রমণেরও উপসর্গ। এই প্রেক্ষাপটে অনেকেই চিন্তায় পড়েছেন, তাহলে কি জ্বর হলে কোভিড হাসপাতালে ছুটতে হবে, নাকি কিছুদিন অপেক্ষা করতে হবে? কি করে বোঝা যাবে যে করোনা হয়েছে নাকি সাধারণ ইনফ্লুয়েঞ্জা? জ্বর সর্দি কাশি মানেই এখন আমাদের মাথায় আসছে করোনা, কিন্তু এটা কথাটা প্র্যাকটিক্যালি 100% ঠিক নয়। কারণ করোনা ছাড়াও জ্বর সর্দি কাশির এগুলোর হাজারো কারণ আছে। তার মধ্যে খুব কমন যেগুলো, কমন কোল্ড, কমন কাফ অ্যান্ড কোল্ড, সিজনাল ফ্লু বলে একটা জিনিস হয়, সিজনাল ফ্লু, ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেগুলো হয়। করোনা মানে একটা হাইলি ইনফেকশিয়াস একটা ডিজিজ, যেটা একজনের থেকে আরেকজনের স্প্রেড করার সম্ভাবনাটা খুব বেশি, এবং অন্য ইনফ্লুয়েঞ্জাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সেলফ লিমিটিং হয়, ওষুধের দরকারই পড়ে না বেশিরভাগ ক্ষেত্রে। জ্বর সর্দি কাশি এগুলো হলেই আতঙ্কিত হবেন না, কারণ আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এবং এগুলো ঘরে ঘরে এখন দেখা যাচ্ছে। জ্বর যদি না কমে, অস্বস্তি যদি বাড়তে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। সর্দি কাশি হলে নর্মালি আমরা যদি করোনাও যদি হয় তো মাইল্ড মানে সিমটোম্যাটিক ওষুধ আমরা দিয়ে রাখি। সবার কিন্তু ভর্তি হতে হবে না, মানে একদম প্রি সিমটোম্যাটিক, মাইল্ডলি সিমটোম্যাটিক কেসগুলো ওপিডি বেসিসেও ট্রিটমেন্ট করা যায়। চিকিৎসকদের মতে শিশু এবং বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কম, তাই তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়া অবশ্য প্রয়োজন। তবে সেক্ষেত্রেও জ্বর হলে দিন দুয়েক অপেক্ষা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এটা কিন্তু একটা সিজনাল চেঞ্জের মতোই, একটা গরম চলছে, মাঝে বৃষ্টি পড়ছে,
স্পেসিফিক্যালি যে সাইক্লোন হয়ে গেল তারপর থেকে অনেকেরই কিন্তু ভাইরাল ফিভার জাতীয় হচ্ছে, অনেকের জ্বর কমছে না, আমরা হাসপাতালে ভর্তি করে কোভিড টেস্টিংয়ে করে থাকি যে সেগুলো নেগেটিভ। মেন কথা হচ্ছে জ্বর হলে সিম্পল জ্বরের জন্য যে ওষুধ প্যারাসিটামল সেটা দেওয়া, জ্বর মেজার করা, এবং যদি দেখা যায় যে 1-2 দিনের মধ্যে জ্বর কমছে না তাহলে অবশ্যই নিকটবর্তী চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা। যারা একটু বয়সে বড় 5 বছরের উপরে তারা কিন্তু মাস্ক ভালোই ক্যারি করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি, চেম্বারে মাস্ক পরে আসছে, নিজেরাই চেম্বারে এসে হাত পাতে স্যানিটাইজার নিয়ে নিচ্ছে। যারা বয়সে একটু ছোট 5 বছরের তলায় তাদেরকে মাস্ক পরানো বা স্যানিটাইজার দিয়ে হাত স্যানিটাইজ করা খুবই ডিফিকাল্ট, তাদের ক্ষেত্রে আউটডোর রেস্ট্রিকশন যতটা করা যায় ততটাই ভালো। গোটা বিশ্বে ধাবা বসিয়েছে নোভেল করোনা ভাইরাস, হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে জ্বর সর্দি কাশি হলেই তা নিয়ে ভয় না পেয়ে বরং আরো বেশি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ঝিলম করঞ্জাই ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। ডক্টর বন্দ্যোপাধ্যায়, ব্রিলিয়েন্ট কেস স্টাডি বোধহয় আপনাদের কাছে অরবিন্দ কেজরিওয়াল। গলা ব্যথা, হাঁচি, কাশি, সর্দি, শ্বাসকষ্ট সবকটা কোভিডের লক্ষণ। দীর্ঘদিন সংবাদ মাধ্যমে যা যা কোভিডের লক্ষণ হিসেবে আমরা দেখে এসেছি, পড়ে এসেছি, জেনে এসেছি, সবকটা দিল্লির মুখ্যমন্ত্রীর ছিল, কিন্তু তিনি কোভিড নেগেটিভ হলেন। আমার মনে আছে সেদিন রাজনৈতিক অনুষ্ঠান চলছিল, আমার একজন রাজনৈতিক অতিথি বলেই দিলেন যে কোভিডই হয়েছে, তিনি নিশ্চিত, কিন্তু শেষ পর্যন্ত বিজ্ঞান বলল যে না, কোভিড হয়নি। এবার একজন সাধারণ মানুষ যিনি বাড়িতে আছেন, তিনি কোন কোন লক্ষণে বাড়িতে থাকবেন, কোন পর্যায় অবধি টেস্ট করাবেন, কোন পর্যায় অবধি কোভিড নির্ধারিত হলে, কোভিড নিশ্চিত হলেও বাড়িতে থাকা সম্ভব, কখন তিনি হাসপাতালে যাবেন? তার কারণ হচ্ছে যে সাধারণ সর্দি কাশিতে সবাই যদি লালারস টেস্ট করাতে হাসপাতালে লাইন দেয়, এই অবস্থায় গোটা সিস্টেমটাই ভেঙে পড়তে পারে। আপনার কি মনে হয়? একদম সত্যি কথা। আমি এখানে একটা কথা জাস্ট দিয়ে আরম্ভ করছি যে সিজনাল ফ্লু হবার কিন্তু টাইম এটা সেরকম নয়। সিজনাল ফ্লু কিন্তু শীতকাল শুরু হওয়ার সময় আরো বেশি হয়, এটা প্যান ওয়ার্ল্ড একটা ফেনোমেনন। ইউরোপেও তাই হয় যে অটামের শেষে শীতের শুরুতে সিজনাল ফ্লু বেশি হয়, আমাদের দেশেও তাই হয়। আমাদের বরঞ্চ বর্ষাকালে অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস এই জাতীয় অসুখ একটু বেশি হয়, এবং তারপরে আনফর্চুনেটলি ম্যালেরিয়া, ডেঙ্গু মানে মশাবাহিত যে সমস্ত জ্বরের কারণগুলো সেগুলো বেশি হয়। এবার আমরা সবসময়তেই দুটো ডাক্তারি কঠিন কথা লোকদের বলি, একটাকে বলি ইলি ILI, একটাকে বলি সারি SARI। ইলি মানে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, আর সারি মানে হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস। ইলি যে সিমটমটা ইনফ্লুয়েঞ্জা লাইক, জ্বর, সর্দি, গলা ব্যথা, গা হাত পায়ে ব্যথা, নাকে জল, মাথা ব্যথা, এই জাতীয় যে ফ্লু সিমটম, সেটা যদি এই মুহূর্তে হয় তাহলে চিকিৎসা পরিভাষাতে বলে যে কোনো এপিডেমিক যদি চলে বা এন্ডেমিকও যদি চলে একটা কোনো সিকিউর জায়গায়, তাহলে কমনলি কমন থিং হ্যাপেন্স ভেবে সেটার কথা মাথায় রাখতেই হবে। ইলি হয়েছে অরবিন্দ কেজরিওয়াল সাহেব, তার হয়নি, আমারও হবে না, এটা কিন্তু বক্স স্ট্যান্ডার্ড হতে পারবে না। এবার মনে রাখতে হবে নর্মাল ইনফ্লুয়েঞ্জা বা নর্মাল কমন কোল্ডের যে ইনকিউবেশন পিরিয়ড সেটা অনেক ছোট। কোভিড SARS-CoV আমরা জানি মোটামুটি এর ইনকিউবেশন পিরিয়ড 3 থেকে 14 দিন। তার মানে আমার সিমটম যখন শুরু হবে তখন অলরেডি 3 দিন থেকে 4 দিন ডেফিনেটলি পাস হয়ে গেছে ফ্রম দি স্টার্ট অফ ইনফেকশন অ্যাকোয়ার করার পর থেকে। এবার যদি 2-3 দিনের মধ্যে দেখা যায় সিমটম বাড়ছে বা কমছে না, মানে জ্বর এসেই যাচ্ছে, অল্প কাশি হচ্ছে, এবং স্যাচুরেশন দেখা যদি সম্ভব হয়, তাহলে স্যাচুরেশন আমাদের নর্মালি সবাইকারই 97, 98, 99 এই লেভেলের স্যাচুরেশন থাকে অন রুম এয়ার। যদি দেখা যায় যে স্যাচুরেশন পড়ে যাচ্ছে 93-4 হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সেটা একটা সিরিয়াস ইস্যু বলে লোককে মানতেই হবে। সবার পক্ষে হয়তো স্যাচুরেশন দেখা সম্ভব হবে না, কিন্তু জাস্ট একটা পয়েন্ট বলে রাখলাম। আমরা এনকভেতে দেখেছি যে হ্যাপি হাইপক্সিয়া বলে একটা ব্যাপার হয়েছে, যে অ্যাপারেন্টলি পেশেন্ট অ্যাসিম্পটোম্যাটিক বলে নিজেকে বলছেন আমার কোনো কষ্ট নেই, কিন্তু স্যাচুরেশন দেখা যাচ্ছে পড়ে যাচ্ছে 87-88 হয়ে যাচ্ছে, কিন্তু পেশেন্টের সেরকম শ্বাসকষ্ট হচ্ছে না। এটাও কিন্তু ইম্পর্টেন্ট ইস্যু মানুষকে মনে রাখার জন্য। 2 থেকে 3 দিন মানুষ বাড়িতে থাকতে পারেন, তাকে ডে 1 অফ সিমটম থেকে সেলফ কোয়ারেন্টাইন করতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু।
আপনার আমার যদি ইনফেকশন হয় তাহলে বাড়ির লোকেদের আমাদেরকে বাঁচাতে হবে, পুরো বাড়ি ইনফেক্ট করে দিয়ে তার কোনো লাভ নেই। সুতরাং সেফ কোয়ারেন্টাইনটা শুরু হয়ে যাবে। আরোগ্য সেতু অ্যাপ যদি স্মার্টফোন থাকে তাহলে তাদের ডাউনলোড করতে পারেন। আমাদের মোটামুটি সব জায়গাতেই ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স অফিসার রয়েছে, তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কিন্তু নিজেকে দেখতে হবে যে আমি শ্বাসকষ্ট হচ্ছে কিনা, হাঁটাচলা করলে শ্বাসকষ্ট হচ্ছে কিনা, বসে থাকলে শ্বাসকষ্ট হচ্ছে না, একটু হাঁটলেই শ্বাসকষ্ট হচ্ছে। এটা কিন্তু খুব অমিনাস সাইন যে আমি হাঁটলে আমার অক্সিজেন স্যাচুরেশন ফল করে যাচ্ছে, যেটা হবার কথা নয় নরমালি। একদম। এর উপরে যাদের কোমরবিডিটি আছে, মানে ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, হার্ট অ্যাটাক আছে, তাদের কিন্তু বেশি সতর্ক থাকতে হবে এবং বাড়ির লোককেও তাদেরকে নিয়ে বেশি সতর্ক থাকতে হবে। একেবারে। আমি এরপর আরেকটা অংশে আসব, তারপর অবশ্যই এই অফিস যাওয়া এবং অফিস থেকে যদি কেউ পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন বাড়ি ফিরে কি করবেন সেই অংশে আসব। ডক্টর চৌধুরীর কাছে আসবো। ডক্টর চৌধুরী, এই মুহূর্তে আরেকটা ব্যবসা, বহু ব্যবসা, বেশিরভাগ ব্যবসার অবস্থা খুব খারাপ, কিন্তু প্রায় কোটি কোটি টাকার ব্যবসা শুরু হয়ে গেছে গোটা দেশে। বাজার বিভিন্ন ধরনের স্যানিটাইজিং ডিভাইসে ভরে গেছে, একেবারে কারেন্সি নোট থেকে শুরু করে জুতো, পকেটের পেন থেকে শুরু করে মোবাইল, সব কিছুর ওপর ওই চরণামৃত বা গঙ্গা জলের মতো রাসায়নিক ছেটানো হচ্ছে এবং সেটা নিয়ে রীতিমতো মানে প্রচার চলছে, নানা সার্টিফিকেট দেখানো হচ্ছে যে এইটা হলে এইটা হবে, করোনা এইভাবে আটকানো হবে। প্রচুর মানুষ কার্যত জলের মতো অর্থ ব্যয় করছেন সুস্থ থাকার জন্য, ভালোভাবে বেঁচে থাকার জন্য। কতটা বিজ্ঞানসম্মত এই ধরনের ডিভাইস? অ্যাবসলিউটলি না, মানে খুব পরিষ্কারভাবে যেটা বোঝা দরকার যে সেটা হচ্ছে যে এই আমি যে যখন আলোচনা করছিলাম তখন যে ভীতির কথা বলছিলাম, এবং এই ভীতিটা এমনভাবে আমাদের চারিদিক থেকে গ্রাস করেছে আমাদের, এবং আমরা আবারও বলছি আমরা বড় সুখের যে তার থেকে অনেকটা বেরিয়ে আসছে। সেই ভীতির অলিন্দ দিয়েই কিন্তু এই যে বুজরুকিগুলো, অর্থাৎ কিনা জল স্যানিটাইজারের নাম করে জল বিক্রির মতন দ্রব্য এবং আরও অনেক কিছু বুজরুকি যেগুলো হচ্ছে এই মুহূর্তে প্রতিরোধী শক্তি বাড়াতে পারে বলে মানুষের সামনে উপস্থাপিত করা হচ্ছে, সেগুলো পেছনে কোনো বিজ্ঞানী নেই, কিন্তু এগুলো চলছে ভীতি এবং অপবিজ্ঞানের উপর ভরসা করেই। যত বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি আমাদের স্বচ্ছ হবে এবং সেটা করার দায়িত্ব আবারও বলছি আমাদেরই, এবং এর পাশাপাশি মানুষকে আমরা চিকিৎসকদের এবং যারা আরও বিজ্ঞানী আছেন তাদেরকে, এবং আবারও বলছি রাজনৈতিক কর্মীদেরও এগিয়ে আসতে হবে, কারণ তাদের মুখ দিয়ে মানুষ অনেক কথা শুনতে চান এবং গ্রহণ করেন তাদের কথা, আমরা তো সবার কাছে পৌঁছতে পারি না। কাজেই যদি অপবিজ্ঞানের আখড়াগুলোকে আমরা সমাজ থেকে কমাতে পারি তাহলে এই যে বুজরুকির ব্যবসা, সেই ব্যবসাগুলোও কিন্তু ক্রমাগত কমতে থাকবে। একদম যে এলিমিনেটেড হয়ে যাবে সেই আশা করাটা ভুল, কারণ আমরা যখন এমনিতেও স্থিতিশীল অবস্থায় থাকি, এখন তো অস্থির অবস্থা সমাজের, তখনও আমাদের সমাজে নানান বুজরুকি চলে। কাজে বুজরুকির আমাদের যে ঐতিহ্য আছে সেটাতে কিছু বুজরুকি চলতেই থাকবে, কিন্তু এখন যেভাবে এটাকে গ্রাস করেছে, আমরা যা পাচ্ছি সেটা করে চলেছি, এবং যে এসে বলছে এটাতেই করোনা রোখা যাবে সেটাই গ্রহণ করছে মানুষ, সেটার থেকে মুক্তি পাওয়া যাবে। এগুলো একদমই বুজরুকি এবং এগুলো মানুষের ভেবে নেওয়া দরকার। আমি ডক্টর নন্দীর কাছে যাব। ডক্টর নন্দী, অফিসে 2 মিটার দূরত্বর কথা বলা হচ্ছে, 6 ফুটের একটু বেশি। আমি বলছি বেসরকারি, সরকারি, পুরসভা কোন অফিসে এই দূরত্ব মেনটেন করে বসা হয় জানি না, অন্তত এই স্টুডিওর বাইরে আমাদের অফিসেও সেই ব্যবস্থা নেই, মানে সম্ভবই নয়, অতটা স্পেস নিয়ে অফিস তৈরি হয় না সাধারণভাবে। আমি বলছি যে কিভাবে একজন মানুষ যিনি বাসে উঠছেন, বাসের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়াচ্ছেন এবং তিনি অফিসে এর কোথাও বাসের লাইন কোথাও 6 ফিট বা 2 মিটার মেনটেন করা যাচ্ছে না, তিনি অফিস থেকে বাড়ি ফিরছেন নিজের জন্য, নিজের পরিবারকে সুস্থ রাখার জন্য, বয়স্ক বাবা মা থাকলে তাদের সুস্থ রাখার জন্য কি করা উচিত? ডক্টর নন্দী, এখন এটা কথাটা ঠিকই, শুধু অফিস নয়, কিন্তু আমরা তো অফিসটা যেটা তুমি বলছো সুমন, অফিসে কতটা ডিস্টেন্স মেনটেন করবে কি না করবে, কিন্তু অফিসে আসার আগের যে পর্বটা সে অতিক্রম করে আসছে, সেখানে যদি কোনো ইনফেকশন ছড়াতে থাকে ওখানে কিন্তু অলরেডি সে সংক্রমিত হয়ে আছে, সেটা নিয়ে সে অফিসে আসছে। এবারে অফিসে দূরত্ব হলেও, দূরত্ব বজায় রাখতে গেলেও সে হয়তো অফিসের কোনো স্টাফকে দিল না, কিন্তু বাড়ি ফিরে বাড়ির লোককে দিল। এখানে দুটো আমি কথা বলবো। অফিসে যারা যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, অফিসে আপনারা কেউ কারোর মোবাইল হাত দেবেন না, নিজস্ব জিনিস
আমি ডক্টর বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আমি তো এর সঙ্গে শুধু যোগ করতে চাইবো যে ধরুন কেউ বাজারে যাচ্ছেন, স্বাভাবিকভাবেই এই মুহূর্তে বাজার খুলে গেছে, মানুষের মনে ভয়ও এই গত 8-10 দিনে অনেকটা কমে গেছে, মানুষ বাজারে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন। আবার বলছি কি ধরনের সতর্কতা নেওয়া উচিত? আমি তার আগে জাস্ট একটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে আমরা কিন্তু এখনো রাস্তাতে থুতু ফেলছি বা পান পড়া গুটকা খেয়ে তার পিকটা ফেলছি। আমি এই আজকের প্রোগ্রামের মাধ্যমে, এবং আমি শিওর অমিতাভ দা, অভিজিৎ দা আমার সাথে একমত হবে, মানুষ যেন রাস্তাতে থুতু ফেলা থেকে একটু বিরত থাকেন। বিকজ আপনারা সবাই জানেন যে SARS-CoV-2 কিন্তু ওয়ান অফ দি মিডিয়াম অফ ট্রান্সমিশন হচ্ছে আমাদের সালাইভা বা মুখের সিক্রিশন। সো এটা জাস্ট একটা মানুষের কাছে আমার আবেদন বলতে পারেন। সেকেন্ড পয়েন্ট যেটা অমিতাভ দা বলছিলেন, যে আমাদের আরেকটা কালচার মানুষের মধ্যে আনতে হবে। আমরা ভয় পাচ্ছি আমার সর্দি কাশি জ্বর হয়েছে লোককে বলতে। আমি প্রচুর লোক দেখছি করোনা আক্রান্ত নন, তাদের দেখছি যে তারা ভয় পাচ্ছেন। তারা প্রথমেই সর্দি কাশি জ্বর হলে কোনো কথা না শুনেই বলছেন আমার কিচ্ছু হয়নি ডাক্তারবাবু। আমি আবার মানুষের কাছে আপনাদের মাধ্যমে হাত জোর করে অনুরোধ করছি, আমাদের সর্দি কাশি জ্বর হওয়া কোনো ক্রাইম নয়। আমরা মানুষ খুন করিনি যদি সর্দি কাশি জ্বর হয়ে থাকে। বরঞ্চ আমরা যদি ভলেন্টারিলি আমাদের ডিসক্লোজ করি যে আমার কাশি সর্দি জ্বর হয়েছে, আমি 3 দিন 4 দিন 5 দিন কোয়ারেন্টাইনে আছি যাতে আমার থেকে অন্য লোকের ইনফেকশন না হয়, তাহলে আমরা সত্যিকারের সমাজসেবা করছি। আর আরেকটা থার্ড কথা, সেটা হচ্ছে যে আমাদের কাউর যদি করোনা হয়ে থাকে আনফরচুনেটলি, এবং সেখান থেকে যদি আমরা সাকসেসফুলি রিকভার করে থাকি, তাহলে যেন আমাদেরকে ব্রাত্য করে না রাখা হয়। আমার পেশেন্টের বাড়ির লোকরা হাত জোর করে ফোন করে কাঁদে যে ডাক্তারবাবু আমাদের বেরোতে দিচ্ছে না, বাড়ির লোকেরা আমাদের 14 দিন কোয়ারেন্টাইন হয়ে গেছে শেষ, তাও বেরোতে দিচ্ছে না। সো মানুষকে একটু সমমর্মিতা দেখাতে হবে। আমার করোনা হয়েছে, এটা আমার কোনো ক্রাইম নয়, আমি মানুষ খুন করিনি যে আমাকে বন্দি করে রাখা হবে। আমার যেটা সাইন্টিফিক যে ব্যাপারটা, যে আমার এক্সপোজার থেকে 14 দিন আমায় কোয়ারেন্টাইনে থাকতে হবে। যদি এর মধ্যে আমার সিমটম হয়, তাহলে আমাকে ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের কাছে কন্ট্যাক্ট করতে হবে, বা সরকার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে যাতে আমার আবার টেস্ট করা হয়। এই ব্যাপারটা কিন্তু জনসাধারণকে একটু বুঝতে হবে, তাহলে কিন্তু এই ভয়ের যে বাতাবরণ, এটার থেকে আমরা বেরোতে পারবো না। আর বাজার করা, বাইরে যাওয়া, শপিং মলে যাওয়া সবই খুব দরকারি কাজ হয়তো, কিন্তু অত্যাবশ্যক কাজ, মানে ধরুন অফিস যাওয়াটা আমার কাছে অত্যাবশ্যক কাজ, যেটা আপনি বললেন যে আমি অফিসে না গেলে আমার মাইনে কাটা যাবে। কিন্তু এই ধরনের কাজের থেকে আমাদের পিছু হটার জায়গা নেই। কিন্তু জাস্ট বেড়াতে যাওয়ার জন্য বাজারে যাওয়া, বেড়াতে যাওয়ার জন্য ব্যাংকে যাওয়া, এটা বোধহয় করার এখনো সময় আসেনি। আমরা শিওর যে আস্তে আস্তে করোনার এটা কমে গেলে তখন আমরা সবাই নর্মাল লাইফ লিড করব, কিন্তু এই নিউ নর্মালে আমাদের মানসিকভাবে অভ্যস্ত হতে হবে। এই নিউ নর্মালে অভ্যস্ত হলেই আমরা কিন্তু যুদ্ধটা জিততে পারবো, আদারওয়াইজ এই যুদ্ধটা কিন্তু চলতেই থাকবে। একদম। আমি ডক্টর নন্দীর কাছে আসবো। ডক্টর নন্দী, সামান্য যান্ত্রিক গোলযোগ হয়েছিল, আমি ওই অবধি আমরা দর্শকরা শুনতে পেয়েছেন যে কেউ কারুর মোবাইল ব্যবহার করবেন না, মোবাইল স্পর্শ করবেন না। হ্যাঁ ডক্টর নন্দী, এই ধরনের মানে একে অপরের জিনিস ব্যবহার করবেন না। কম্পিউটারের যে আমাদের কিবোর্ড আছে, কিবোর্ডে একটা কভার করে দিন প্লাস্টিকের, আমরা অনেক জানি পলিথিনের শিট কিছু যদি রাখেন, সেখানে কাজ করুন। সেটাকে স্যানিটাইজ করে নেওয়া যায়, বা প্রতিদিন সেটাকে ফেলে দেওয়া যেতে পারে, এইরকম একটা ব্যবস্থা করবেন। অফিসে গিয়ে আগে টেবিলটা পরিষ্কার করে রাখবেন, এবং অযথা এখানে ওখানে কোথাও হাত দেবেন না। খাওয়া দাওয়ার ব্যাপারে নিজে যদি পারেন বাড়ি থেকে খাবার নিয়ে যাবেন, অন্য কোথাও না খেয়ে নিজের বাড়ির তৈরি খাবার নিজে খান, অন্য কোথাও ছুঁতে হবে না। তাহলে এইভাবে আপনি নিজেকে বাঁচিয়ে রাখবেন। মাস্ক পরে থাকবেন, অবশ্যই মাস্ক পরা দরকার। আর যেটা আমি বারণ করব, এবং আমার যারা ডাক্তার কলিগরা আছেন এরা একমত হবেন, গ্লাভস পরবেন না কখনো। সারাদিন সাধারণ মানুষের গ্লাভস পরার কোনো দরকার নেই। আমি প্রতিদিন দেখছি বহু মানুষ বহু জায়গায় গ্লাভস পরে ঘুরে বেড়াচ্ছেন। এই গ্লাভস পরার দুটো দিক আছে, একটা হচ্ছে
গ্লাভস পরা মানে সেই আত্মতুষ্টিতে ভোগে, আমি তো গ্লাভস পরেছি আমার কিছু হবে না। হ্যাঁ, তার হাতের কিছু হলো না, সে কিন্তু সকাল থেকে ওই গ্লাভস পরে পৃথিবীর মানে এই শহরের সব জায়গা টাচ করছে, এবং তারপরে সেই গ্লাভস তার হাতে দিচ্ছে, সেই গ্লাভসে মোবাইল ধরছে, সেই গ্লাভসকে অন্য কোনো জায়গায় ছুটছে। এই গ্লাভসের মাধ্যমে কিন্তু সে ভাইরাসটিকে যদি থাকে সেখানে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়াচ্ছে, এবং নিজের দেহও সেটা চলে যাচ্ছে। গ্লাভস কারা পরবেন? শুধু ডাক্তাররা, স্বাস্থ্যকর্মীরা যখন রুগী পরীক্ষা করতে যাচ্ছেন সেই সময় দরকার। সাধারণ মানুষ গ্লাভস পরে কোথাও ঘোরাঘুরি করবেন না। বাড়ি ফিরে গিয়ে আপনারা করবেন কি, বাইরে জুতো খুলবেন, এটা আমরা বহুবার বলছি, বাইরে জুতো পরে ঘরে যাবেন না। বাসে যাওয়ার সময় কিছু করার নেই, আমরা দেখেছি বাসে বিভিন্ন ধরনের মানুষ, এবং তার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের মুখে মুখোশ নেই, মানে এই মাস্ক নেই, এবং হাঁচি কাশি তারা করেই চলেছে। কাঁচা ঘেঁষাঘেঁষি আপনি অ্যাভয়েড করতে পারবেন না। বাড়ি গিয়ে দয়া করে জুতো বাইরে খুলবেন, আগে ঢুকে সাবান দিয়ে ভালো করে কোনোই পর্যন্ত হাত ধুয়ে নেবেন, তারপরে আপনি নিজে চান করবেন, জামা কাপড়গুলো অন্য জায়গায় রেখে দেবেন সাবান দিয়ে কাচার জন্য। এবারে একটা পাত্র করবেন বাড়িতে, আমি যেটা মনে করি এটা করা যায়, একটা যে কোনো পাত্র করবেন, আপনার কলম, আপনার মোবাইল, আপনার মানি ব্যাগ, এগুলো সব তার মধ্যে আগে বাড়িতে সেখানে রেখে দিলেন। এইবারে চান করতে যাবার আগে সেটাকে একটু স্যানিটাইজ করে নিলেন প্রত্যেকটা জিনিস, তারপরে চান করতে ঢুকলেন, সমস্ত এই করার পরে তারপরে খেতে বসবেন। তার আগে কিন্তু খাবেন না, বা নিজের শরীরের কোথাও হাত দেবেন না, অন্য বাড়ির অন্য কারোর কাছে হাত দেওয়া তো দূরের কথা, সেগুলো কখনোই করবেন না। এইভাবে করলে আপনি বাইরে বেরোলেও সংক্রমণটা সেভাবে হবে না, কারণ সংক্রমণের মূল জায়গা হচ্ছে মুখমণ্ডল, অর্থাৎ চোখ, নাক এবং মুখ। এই জায়গাতে কখনো অন্য হাত না ধোয়া অবস্থায় বা স্যানিটাইজ না করে হাত দেবেন না। এগুলো করলে আমার মনে হয় বাইরে বেরিয়ে কাজ করলেও এই ভয়টা কাটবে, এবং আমি নিশ্চিত যে এইভাবে যদি আমরা করি, তার কারণ হচ্ছে করোনা এখন যাবে বলে মনে হয় না, এর প্রকোপটা হয়তো কমবে, কিন্তু এটা আমাদের মেন স্ট্রিমে এসে গেছে, যাকে বলে আমাদের মূল ধারা জীবনের, সেখানে ঢুকে পড়েছে। অর্থাৎ করোনা নিয়েই আমাদের বাঁচতে হবে। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে 27শে জানুয়ারি থেকে শুরু করেছিলাম এই করোনা নিয়ে বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠান। আমার মনে আছে এই গ্লাভসের বিষয়ে গত 23শে মার্চের অনুষ্ঠানে এই ডাক্তারবাবুরাই বারবার সতর্ক করেছিলেন যে ফলস সেন্স অফ সিকিউরিটি দিচ্ছে গ্লাভস, এবং তা থেকে রোগ অনেক ছড়াতে পারে। আমরা আজকের অনুষ্ঠানে চেয়েছিলাম একদিকে যেরকম কনস্ট্রাকটিভ সাজেশন থাকবে যে এই মুহূর্তে এই যে বেড নেই হাহাকার, এই যে কোয়ারেন্টাইন সেন্টার করতে দেয়া না দেয়া টানাপোড়েন, এই সমস্ত কিছুর মাঝখানে কি ব্যবস্থায় আমরা আরে কিছুটা আত্মনির্ভর রাজনৈতিকভাবে বলতে গেলে বা আত্মবিশ্বাসী হতে পারবো যে এই মুহূর্তে সিস্টেমটা, আমি যদি অসুস্থ হই বা আমার পরিবারের কেউ অসুস্থ হন, আমার পরিচিতরা অসুস্থ হন, তারা চিকিৎসা পাবেন, সুষ্ঠু চিকিৎসা পাবেন। এই ভরসা, এই আত্মবিশ্বাসটা ঠিক কিভাবে গড়ে তুলতে পারবো আজকের দিনে দাঁড়িয়ে, এটা নিয়ে প্রায় 2 ঘন্টা ধরে আমরা আলোচনা করলাম। রাজনীতি বাদ দিয়ে চিকিৎসকদের বক্তব্য, অর্থনীতিবিদদের বক্তব্য, বিভিন্ন জায়গা ছোঁয়ার চেষ্টা করলাম এই অনুষ্ঠানে। এবার আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে একেবারে দৈনন্দিন, যেটা নিয়ে গত 15 মিনিট আমরা আলোচনা করছি, একেবারে দৈনন্দিন জীবনে ঠিক কি কি সতর্কতামূলক ব্যবস্থা এই মুহূর্তে যখন লকডাউন অংশটা উঠে গেছে তখন আমাদের নেওয়া উচিত, এবং নিলে আমরা এবং আমাদের চারপাশের লোকেরা সুস্থ থাকতে পারে। দেখুন, আনলক 1-এ খুলে গিয়েছে অফিস, ফলে নিয়মিত বেরোতে হচ্ছে বহু মানুষকে। এই প্রেক্ষাপটে করোনা থেকে বাঁচতে চিকিৎসকদের পরামর্শ, যারা নিয়মিত বাইরে বেরোচ্ছেন তারা সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার রাখুন, যতটা সম্ভব সামাজিক দূরত্ব মেনে চলুন, নাক মুখ ঢেকে মাস্ক পরুন, মুখে হাত দেবেন না, যাদের চোখে চশমা নেই তারা প্রয়োজনে সানগ্লাস পরুন। SMS অর্থাৎ স্যানিটাইজেশন, মাস্ক অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং, এইটাকে একেবারে বাইবেল, গীতা, কোরআনের মতো নিজের পার্সোনাল ডিসিপ্লিনের মধ্যে ঢুকিয়ে নিন। এখন সময় এসছে একটু সরে দাঁড়ান দাদা, এইটা কথাটা বলার। বাইরে থেকে বাড়িতে ঢোকার সময় কি করবেন? চিকিৎসকরা বলছেন বাড়ির বাইরে জুতো খুলুন, সরাসরি বাথরুমে ঢুকুন, বাইরে পরা পোশাক ধুয়ে ফেলুন, গা হাত পা ভালো করে ধুয়ে নিন, তারপর পরিবারের সদস্যদের কাছে যান। চিকিৎসকদের পরামর্শ, বয়স্ক এবং শিশুদের বাড়ির বাইরে না বেরোনোই ভালো, বাড়িতে থাকলেও তাদের মাস্ক পরা উচিত।
একটু আশ্চর্য লাগবে তোমাদের শুনে, এখন কিন্তু ধীরে ধীরে একটা পদ্ধতি চালু হতে চলেছে বাড়িতেও মাস্ক পরে থাকা। তার কারণ হচ্ছে দেখা যাচ্ছে উপসর্গহীন লোকের সংখ্যা তো অনেক বেশি, তো বাড়িতে যদি কেউ উপসর্গহীন লোক থাকে তাহলে সে যদি মাস্ক পরে তাহলে তার থেকে অন্য কারোর মধ্যে ছড়ায় না, এবং দেখা গেছে ৭৯% সংক্রমণ বন্ধ করে দেওয়া যায়। একটু স্প্রে করে মাঝে মাঝে যদি আমরা সারফেস যে কোনো টেবিলের উপর, দরজার হাতল, জানলার, মানে যেগুলো আমরা সাধারণত ধরি সেই জায়গাগুলোকে একটু মুছে পরিষ্কার করে নেব। টয়লেটে আমরা ভালো করে হ্যান্ড ওয়াশ করে নেব, ভালো করে হাতটা আমরা ধুয়ে নেব, যাতে আমরা প্রপার হাইজিনটা মেনটেন করতে পারি। অফিস না হলেও অনেককে বাজার দোকানে যেতে হচ্ছে। চিকিৎসকরা বলছেন সবজি, মাছ, মাংস থেকে কোভিড-19 ছড়িয়ে পড়ার কোনো প্রমাণ মেলেনি, কিন্তু সেগুলি যেহেতু একজনের হাত থেকে অন্যের হাতে যায়, তাই সাবধানতা অবলম্বন প্রয়োজন। টাকা ধরার পর অবশ্যই হাত ধুতে হবে। সবজি, মাছ, মাংস ভালো করে জল দিয়ে ধুয়ে নিন, তবে জীবাণুমুক্ত করতে কোনো রাসায়নিক দেবেন না। প্যাকেটজাত খাবার এলে সাবান জল দিয়ে ধুয়ে নেবেন। খাওয়া দাওয়ার ক্ষেত্রেও সতর্ক হতে হবে। আপনি যদি খাবারের জন্য অসুস্থ হন, আপনি অকারণে হেলথ কেয়ার সিস্টেমে এক্সপোজড হতে যাচ্ছেন। সুতরাং আপনার খাবারটাকে মার্জিত রাখা এবং আপনার খাবারটাকে যাতে শরীর খারাপ না হয় এরম জায়গায় রাখাটা আগামী 2 মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসবের সঙ্গে চিকিৎসকরা সচেতন করছেন কোভিডের কবল থেকে বাঁচতে যে সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলা হচ্ছে তা যেন কোনোভাবেই মানসিক দূরত্বে পরিণত না হয়। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। অবশেষে আগামী শনিবার থেকে পুণ্যার্থীদের জন্য খুলতে চলেছে দক্ষিণেশ্বর মন্দির। তবে অবশ্যই বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যেমন গর্ভগৃহের বাইরে থেকে পুজো দিতে হবে, একসঙ্গে 10 জনের বেশি ভিতরে ঢোকা যাবে না, চরণামৃত দেওয়া যাবে না। কিন্তু সব থেকে সুখের কথা, আগামী শনিবার থেকে ভক্তদের জন্য খুলে যাচ্ছে দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দির। 1 জুন আনলক 1-এর প্রথম দিন থেকেই রাজ্যে খুলে গিয়েছে বেশ কিছু ধর্মীয় স্থান। এবার খুলতে চলেছে দক্ষিণেশ্বরের মন্দিরের দরজা। শনিবার থেকে ভক্তদের জন্য খুলে যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। প্রতিদিন সকাল 7টা থেকে সকাল 10টা এবং দুপুর 3:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত খোলা থাকবে মন্দির। তবে পুজো দিতে হবে গর্ভগৃহের বাইরে থেকে। মন্দিরের অচি পরিষদ ও পুলিশের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্দিরে ঢুকতে গেলে মানতে হবে স্বাস্থ্যবিধি। এভাবেই থার্মাল স্ক্রিনিং এর পর মন্দিরে ঢোকার অনুমতি মিলবে। 98.6 ফারেনহাইটের বেশি তাপমাত্রা থাকলে মন্দিরে ঢোকা যাবে না। স্যানিটাইজিং টানেলের মধ্যে দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে ভক্তদের। মন্দিরে মাস্ক পরা বাধ্যতামূলক। মানতে হবে সামাজিক দূরত্ব। আপাতত ভক্তদের চরণামৃত দেয়া হবে না। 6 ফুট অন্তর দাঁড়াবার জন্য একটা দাগ করা হয়েছে এবং সেখানে কিভাবে দর্শনার্থীরা দাঁড়াবেন তার জন্য মার্কিং করে দেওয়া হয়েছে। আপাতত এই মন্দির চত্বরের কোনো মন্দিরেই ভেতরে প্রবেশ করা যাবে না, বাইরে থেকে পুজো দিতে হবে। ফুল নিয়ে ভক্তরা ভেতরে যেতে পারবেন না, শুধুমাত্র মিষ্টি পুজো দিতে পারবেন এবং তাদের হাতে ফেরত কোনো রকমভাবে কোনো চরণামৃত দেওয়া হবে না। সংক্রমণ এড়াতে মন্দির চত্বরে দোকান খোলার বিষয়েও বিধিনিষেধ থাকছে। মানুষ প্রতীক্ষা করছে দীর্ঘদিন ধরে যাতে মাকে দেবদেবীদের দর্শন করতে পারেন, সেদিকে তাকিয়ে আমরা যেটুকুনি নয় স্বাস্থ্যবিধি প্রয়োগ করে মন্দির খোলার সিদ্ধান্ত নিয়েছি। যে সমস্ত বিপণন সমূহ আছে একটা পরিবর্তে আরেকটা খুলবে, অর্থাৎ 100টি দোকান হলে 50টি আজকে খুলবে, 50টি তার পরের দিন খুলবে। যে সমস্ত ফুড স্টলগুলো আছে সেটা আপাতত টেক অ্যাওয়ে পার্সেল হিসেবেই নিতে হবে, কারণ বসে আহারাদি করাটা এখন একটু বিপজ্জনক জায়গায় থাকছে। শ্রীরামকৃষ্ণদেবের শয়নকক্ষের ভেতরেও প্রবেশ নিষেধ। দেবালয়ে জমায়েত করা চলবে না। পঞ্চবটি সংলগ্ন বাগানেও ঢোকা যাবে না। এই সমস্ত শৃঙ্খলা অক্ষরে অক্ষরে যাতে পালন হয় তার জন্য তৈরি পুলিশও। আমরা সারা বছরে অনেকবার দেখি এখানে বড় বড় ইভেন্ট হয়, ভিড় হয়, পুলিশ সামলে নেয়, তো তার ব্যবস্থা আমাদের থাকবে সাফিসিয়েন্ট। বিভিন্ন জায়গায় জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থাও করা আছে, না যারা ঢুকতে পারবে না হয়তো স্ক্রিন দিয়ে দর্শন করতে পারবে, এরকমই ব্যবস্থা আছে। তবে আগামী দিনে করোনা সংক্রমণ কমলে এই সমস্ত সিদ্ধান্ত বদলাতে পারে বলে জানানো হয়েছে অচি পরিষদের তরফে। সঞ্চয়ন মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ।